হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। গো ফ্রিল্যান্সারের আজকের লাইভ প্রোগ্রামে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আশা করি সকলেই ভালো আছেন এবং আমরা আমাদের লাইভের পরবর্তী সেশনে যাওয়ার আগে আপনারা একটু কাইন্ডলি কমেন্ট করে জানাবেন যে আমাকে প্রপারলি শুনতে পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন কিনা। তার আগে আমি একটু আমাদের পেজের ভিডিওটি শেয়ার করে নিই। এবং আপনারা যদি মনে করেন যে আপনাদের কানেকশনের কোনো পিপল ফ্রিল্যান্সিং নিয়ে ফাইবারে ফ্রিল্যান্সিং করেন, সেক্ষেত্রে আপনারা আপনাদের প্রোফাইল থেকে আমাদের এই লাইভটি শেয়ার করতে পারেন, যাতে করে বেশি সংখ্যক মানুষ আমাদের এই লাইভে জয়েন করতে পারে এবং তাদের যে কোনো ধরনের কোশ্চেনগুলো করতে পারেন। এবং আমরা ট্রাই করবো মোটামুটি সকল কোশ্চেন আনসার দেওয়ার। যদিও আমাদের আজকের লাইভের ডিউরেশন 30 থেকে 40 মিনিটের মতো হবে, বাট এর বাইরে যে কোশ্চেনগুলো থাকবে সেগুলো আমরা ইনশাল্লাহ লাইভ শেষ হওয়ার পরে কমেন্টের রিপ্লাই হিসেবে আনসারগুলো দেওয়ার চেষ্টা করব। সো আপনারা আপনাদের কোশ্চেনগুলো শুরু করতে পারেন আমাদের এই লাইভ প্রোগ্রামে, এবং আমি চেষ্টা করবো যে সেগুলো আনসার দেওয়ার। এবং তার আগে আমাদের কিছু ডিসকাশন থাকবে, বিশেষ করে যারা নতুন স্কিল ডেভেলপ করে ফ্রিল্যান্সিং করতে যাচ্ছেন ফাইবার ফ্রিল্যান্স মার্কেট প্লেসে। আমরা অনেকে জানি যে নতুন ফ্রিল্যান্সাররা যে ফাইবারটাকে অনেক বেশি প্রিফার করে বেশ কিছু সুবিধার কারণে, বাট আলটিমেটলি যেটা যে লাইক মানে আমরা যেই এক্সপেকটেশনে ফাইবারে জয়েন করে নিউ ফ্রিল্যান্সাররা, তারা কিন্তু অধিকাংশ সফল হতে পারে না। তো এই সফল হতে না পারার পিছনে কিছু কারণ, এবং সেখান থেকে বের হওয়ার জন্য লাইক আমাদের যে কিছু গাইডলাইন বা সাজেশন থাকবে, সেগুলো ফলো করলে ইনশাআল্লাহ নিউ ফ্রিল্যান্সার বা যারা নিউ কামার আছে স্কিল ডেভেলপমেন্টের পরে তারা ফ্রিল্যান্সিং শুরু করার আগে এই কাজগুলো করতে পারেন এবং ইনশাআল্লাহ ফাইবারে একজন সফল ফ্রিল্যান্সার হিসেবে ক্যারিয়ার তৈরি করতে পারবেন। ওকে, আমাদের পেজ থেকে আমাদের এটাকে একটু শেয়ার করে নিই। ইন দ্য মিন টাইম আপনারা আপনাদের কোশ্চেনও করতে পারেন ফাইবার ফ্রিল্যান্স মার্কেট প্লেস সম্বন্ধে। আপনার যদি কোনো কোশ্চেন থেকে থাকে সেক্ষেত্রে আপনি একজন এক্সিস্টিং ফ্রিল্যান্সার হিসেবেও আপনার যদি কোনো কোশ্চেন থেকে থাকে সেক্ষেত্রে সেটা শেয়ার করতে পারেন। আমি ট্রাই করবো যে সেই কোশ্চেনগুলো আনসার দেওয়ার, এবং সেক্ষেত্রে আপনি যদি নতুন ফ্রিল্যান্সার হয়ে থাকে বা ফাইবারে এখনো আপনার জার্নি স্টার্ট করেন বাট খুব শীঘ্রই জার্নি স্টার্ট করতে আছেন, সেক্ষেত্রেও আপনারা আপনাদের কোশ্চেনটা করতে পারেন। ওকে, ফ্রিল্যান্সিং অন ফাইবার আমাদের আজকের যে মেইন আলোচ্য টপিকস, যে ফাইবারে কিভাবে একজন নিউ ফ্রিল্যান্সার তাদের ফ্রিল্যান্সিং ক্যারিয়ার শুরু করতে পারে, অথবা যারা এক্সিস্টিং ফ্রিল্যান্সার আছেন তারা কিভাবে একটা কন্টিনিউ বা কনসিস্টেন্ট রেভিনিউ আর্ন করতে পারেন। তো সেটা নিয়ে আমরা মেইনলি আলোচনা করব। তো সবার আগে শুরু করি যে একজন নতুন ফ্রিল্যান্সার তার কি কি করণীয় ফাইবারের সফল একজন ফ্রিল্যান্সার হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার জন্য। সো প্রথমত ধরে নিই যে ফাইবার একটা কি গিগ বেসড ফ্রিল্যান্স মার্কেট প্লেস। সো আমরা অনেকেই জানি যে হোয়াট ইজ গিগ বা গিগ বেস ফ্রিল্যান্স মার্কেট প্লেস বা গিগ ইকোনমি, এই বিষয়ের সাথে আমরা অনেকেই পরিচিত। তো আমি যদি ইন শর্ট বলতে চাই, সো গিগ বেস ইকোনমি বলতে বা গিগ বেস মার্কেট প্লেস বলতে বোঝানো হয় সেই ধরনের মার্কেট প্লেস যেখানে কি হয়, কন্ট্রাকচুয়াল কাজগুলো হয় দুটো পার্টির মধ্যে। সো লাইক এক্ষেত্রে হয় একটা পার্টি কি বায়ার বা ক্লায়েন্ট যাদেরকে বলি আমরা, আর এক পার্টি কি ফ্রিল্যান্সাররা। সো এই দুই পার্টি কাজ করে কি হয়, একটা নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট একটা বাজেটে নির্দিষ্ট কিছু টার্মস এন্ড কন্ডিশন নিয়ে। তো একটা নির্দিষ্ট কন্ডিশনে নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট বাজেটে একটা প্রজেক্ট বা একটা কাজ সম্পন্ন করাটাকে বলা হচ্ছে গিগ।
সো আলটিমেটলি ফাইবারের এই কনসেপ্ট থেকে ফাইবারের মার্কেট প্লেসটা কি অনেক বেশি জনপ্রিয়তা লাভ করে খুব অল্প সময়। আমরা জানি যে 2010 সাল থেকে ফাইবার জার্নি শুরু হয়, সো 2021 সালের মধ্যে এটা অনেক বেশি পপুলার হয়ে যায় ওয়ার্ল্ড ওয়াইড ফিনান্স মার্কেট প্লেসগুলোতে। এবং ফিনান্স মার্কেট প্লেসে এদের যেটা হচ্ছে যে লাইক পপুলার হওয়ার পিছনে অনেকগুলো রিজনের মধ্যে একটা রিজন যে হচ্ছে যে উইথাউট সেন্ডিং আ প্রপোজাল, মানে আপনি বাই রিকোয়েস্ট না পাঠিয়েও আপনি ফাইবারে জব পেতে পারেন। এটা হচ্ছে ফাইবারের সবচেয়ে নাইস একটা ফিচার, যেটা হচ্ছে যে অনেক ফ্রিল্যান্সার প্রিফার করে, যে লাইক হচ্ছে সবসময় আপনাকে জব হান্টিং বা জব হান্টিং এর পিছনে যে আপনাকে টাইমটা স্পেন্ড করতে হয় সেটা করতে হয় না। তো সেটা আসলে যত দিন যাচ্ছে এটা কি অনেক কঠিন হয়ে যাচ্ছে যে আপনি অটোমেটিক্যালি ফাইবার আপনাকে কাজ দিবে বা ক্লায়েন্টের কাছে রিকমেন্ড করবে, যাতে করে আপনার কাছে নতুন নতুন ক্লায়েন্ট এসে হচ্ছে যে আপনার সার্ভিসের জন্য আপনাকে কি অফার করবে। তো এটার জন্য আমাদের কি করতে হয়, বেশ কিছু রুলস এন্ড রেগুলেশন ফলো করতে হয়, ভালো কাজ করতে হয় যে সার্ভিসগুলো আপনারা অফার করে থাকেন। এট দ্য সেম টাইম আপনার কি করতে হবে, আপনার পার্সোনাল ব্র্যান্ডিং এর মাধ্যমে আপনার সার্ভিসগুলোকে প্রমোট করতে হবে, যেটা ফাইবার খুবই রিকমেন্ড করে। সো এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। সো আমরা যদি বলি যে লাইক আমাদের নতুন ফ্রিল্যান্সার হিসেবে আপনার কি করণীয়, সেক্ষেত্রে বলবো যে ফাইবার আপনি সবেমাত্র হচ্ছে কি অ্যাকাউন্ট ওপেন করেছেন, বা হচ্ছে যে আপনি 5টা বা 7টার মধ্যে গিগ তৈরি করেছেন। সো হোয়াটস নেক্সট, মানে আপনি পরবর্তী কি করবেন। সো আমাদের দেশের বর্তমানে যে সিনারিওটা, সেখানে যেটা হয় যে লাইক ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা কি করি, 3 মাস বা 4 মাস মেয়াদী বিভিন্ন কোর্সগুলো করি, এবং এখানে কিছু অসাধু ব্যক্তি বা প্রতিষ্ঠান যেটা করে থাকেন যে লাইক মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে থাকে যে লাইক আপনি উইথিন 3 মান্থসের মধ্যে, উইথিন 4 মান্থসের মধ্যে, এবং অনেকে বলে থাকে যে 2 মাসের মধ্যে আপনি আর্নিং শুরু করতে পারবেন। বাট আলটিমেটলি সেটা হচ্ছে খুবই রেয়ার একটা কেস, এবং লং রানে টিকে থাকাটা খুবই ডিফিকাল্ট হয়ে যায়, এবং আলটিমেটলি আমরা খুব অল্প সময়ের মধ্যে ডিমোটিভেট হয়ে যাই সেই ডিজায়ার্ড সাকসেসটা না পাওয়ার কারণে। তো এক্ষেত্রে আমি বলবো যে আমাদের একটা প্রপার জ্ঞান দরকার, নলেজ দরকার, যে লাইক আমরা একটা স্কিল ডেভেলপমেন্ট করলাম 3 মান্থস বা 4 মান্থস, সো সেটা নিয়ে ভালোভাবে কাজ করা এবং একটা ওয়াইড রেঞ্জ অফ পোর্টফোলিও রেডি করতে আপনার মিনিমাম 6 মান্থ থেকে 8 মান্থসের মতো সময় লেগে যাবে। ওকে, ফার্স্ট। সেকেন্ড যেটা হচ্ছে যে ফ্রিল্যান্সিং এ 1টা 2টা 10টা 5টা জব করে ফ্রিল্যান্সিং ক্যারিয়ার শেষ হয়ে গেছে এরকম ফ্রিল্যান্সারের সংখ্যা অহরহ আছে, আমরা অনেকে জানি। আর যেহেতু মেইনলি আমি 2015 সাল থেকে ফ্রিল্যান্সিং বেস ট্রেনিং এর সাথে জড়িত, সো সেখান থেকে আমার দেখার মতে এই রেশিওটা বেশ আশঙ্কাজনক, যে লাইক হচ্ছে একটা ব্যাচ থেকে লাইক যদি 20 জন একটা ব্যাচ হয়, সেই ব্যাচ থেকে আলটিমেটলি লং রানে বা যদি বলি আফটার 6 মান্থ 4 থেকে 5 জন, বা ইন রেয়ার কেস যে হয় যে 8 থেকে 10 জন হতে বা সাকসেসফুল হতে পারতেছে। সো একটা সিংহভাগ বলবো যে 50 থেকে 60% বা 70% কিছু কিছু ক্ষেত্রে আপনার সফল হতে পারে না বা সফলতা লাভ করতে পারে না। সো বিকজ অফ মিসকমিউনিকেশন বা বলবো যে মিসগাইডেড হয় বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে, বিভিন্ন ব্যক্তির দ্বারা। তো এটার কারণ, এই জন্য আমাদের যেটা করতে হবে যে লাইক আপনি একটা স্কিল ডেভেলপমেন্টের পরে আপনার কি করণীয় আসলে ফাইবারে। যদি বলি আমরা ট্রেডিশনাল যদি জবের কথা বলি, সেক্ষেত্রে আমরা কি করি, যখন জবের প্রিপারেশন নেই গ্রাজুয়েশন কমপ্লিট হওয়ার পরে বা গ্রাজুয়েশন কমপ্লিট হওয়ার আগ থেকে অনেকে জবের প্রিপারেশন নিয়ে থাকি। তো সেক্ষেত্রে আমরা একটা মাইন্ডসেট থাকে যে আমি 2 ইয়ার্স বা 3 ইয়ার্স গভর্নমেন্ট জবের জন্য প্রিপারেশন নিবো বা বিসিএস এর জন্য প্রিপারেশন নিবো। তো আলটিমেটলি অন দ্য আদার হ্যান্ড আমি যদি ফ্রিল্যান্সিং এর কথা বলি বা ফাইবারে, সেটা ফ্রিল্যান্সিং ফাইবারে হোক বা অন্য কোনো আদার্স ফ্রিল্যান্স মার্কেট প্লেসে হোক, আপওয়ার্ক বা পিপল পাওয়ার আওয়ারে, তো সেক্ষেত্রে কি হয়, আমাদের মাইন্ডসেটটা থাকে না যে আমি জাস্ট 6 মান্থ বা 1 ইয়ার বা 2 ইয়ার্স আমি এখানে থাকবো, এবং যদি আমি 2 ইয়ার্স থাকি সেক্ষেত্রে আমার একটা সাস্টেনেবল ক্যারিয়ার হবে, যেখানে আমি কনসিস্টেন্ট $1000 বা $2000 বা $3000 আর্ন করতে পারবো, বা এরকম একটা পসিবিলিটিস জেনারেট হবে। এর চেয়ে বেশিও হতে পারে বা একটু কমও হতে পারে। সো এটা ডিপেন্ড করবে টোটালি হচ্ছে যে আদার্স কিছু ফ্যাক্টরের উপরে, আপনার কমিউনিকেশন কেমন, আপনার সফট স্কিল কেমন। সো আলটিমেটলি এই বিষয়গুলো যদি আমরা মাথায় রেখে ফ্রিল্যান্সিং করতে চাই, তাহলে কি হবে, আমরা সহজেই কি হবো না, ডিমোটিভেট হবো না বা হতাশ হয়ে যাবো না। 6 মান্থ পরে যদি আমি বেশি আর্ন করতে না পারি, আমরা হতাশ হয়ে যাবো না। সেক্ষেত্রে আমরা বুঝবো যে আমাদের কি যে লাইক হচ্ছে যে আমাদের কিছু ইমপ্রুভমেন্টের জায়গা আছে, ডেভেলপমেন্টের জায়গা আছে, সেই জায়গাগুলো থেকে আমাদের কাজ করা দরকার বা কাজ করার প্রয়োজন আছে। তো আমরা সেগুলো নিয়ে কথা বলবো যে আসলে কি করা উচিত, মানে হোয়াট শুড বি দ্য টু ডু লিস্ট অর ডেইলি রুটিন ফর আ নিউ ফ্রিল্যান্সার or for a freelancer, those who are already working on freelance marketplaces. তো আমি যদি বলি স্যার, নতুন ফ্রিল্যান্সারদের জন্য এট ফার্স্ট আপনাদের ফোকাস করা উচিত হচ্ছে আপনার ওয়াইড রেঞ্জ অফ পোর্টফোলিও তৈরি করা। সো আমরা আই হোপ যে আপনারা সকলেই জানেন যে হোয়াট ইজ পোর্টফোলিও। পোর্টফোলিও হচ্ছে যে আপনার কাজের স্যাম্পল। সো ফর এক্সাম্পল, আপনি অ্যাজ আ গ্রাফিক ডিজাইনার হিসেবে হয়তো বা এখন পর্যন্ত 50টা হচ্ছে কি ফাইল ডিজাইন করছেন, লগো ডিজাইন করছেন, বা হচ্ছে রেস্টুরেন্ট মেনু ডিজাইন করছেন, বুশিয়ার ডিজাইন করছেন। সো এই 50টা ওয়ার্ক স্যাম্পলকে বেস্ট পোর্টফোলিও বলা যাবে না। এই 50টার মধ্যে সবচেয়ে বেস্ট যে 5টা বা 10টা কাজ, সেগুলোকে আমরা সাধারণত পোর্টফোলিও বলে থাকি। ওকে, সো আলটিমেটলি নিউ ফ্রিল্যান্সারদের ক্ষেত্রে আমি বলবো সর্বপ্রথম আপনাদের ফোকাস করা উচিত টেকনিক্যাল স্কিল ডেভেলপমেন্টের পরে, সেটা হচ্ছে পোর্টফোলিওগুলোকে রিচ করা, মানে পোর্টফোলিও বাড়ানো। তো এক্ষেত্রে আপনি টাইম নিতে পারেন যে প্রতি 1 সপ্তাহে, প্রতি 7 দিনের মধ্যে আমি একটা কমপ্লিট পোর্টফোলিও রেডি করবো ফর ডিফারেন্ট ইন্ডাস্ট্রি। সো আপনি যদি লগো ডিজাইনার হয়ে থাকেন, একজন গ্রাফিক ডিজাইনার হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার টার্গেট থাকবে যে আমি প্রতি 1 সপ্তাহে একটা করে লগো তৈরি করবো,
দ্বিতীয় সপ্তাহে প্রতি মাসের আমি একটা রেস্টুরেন্ট মেনু তৈরি করব, তৃতীয় সপ্তাহে আমি ব্রোশিয়ার তৈরি করব। বা আপনি যদি ফর এক্সাম্পল রেস্টুরেন্ট মেনু নিয়ে কাজ করতে কমফোর্ট ফিল করেন, সেক্ষেত্রে আপনি 1 মাসে আপনি 4টা পোর্টফোলিও রেডি করবেন। সো এরকম একটা কি থাকতে হবে আপনার, একটা হচ্ছে টাইমলাইন বা হচ্ছে একটা মেকানিজম থাকতে হবে। এতে করে কি হবে, আপনার কাজগুলো যেগুলো অলরেডি জানেন সেগুলো প্র্যাকটিস করাটা হচ্ছে কি একটা স্কোপ তৈরি হচ্ছে, অ্যাট দ্য সেম টাইম আপনার পোর্টফোলিওটা রিচ হচ্ছে। এবং পোর্টফোলিওটা রিচ করার করলে যেটা হচ্ছে কি জব ক্ষেত্রে বা জবগুলো পাওয়ার ক্ষেত্রে বা কখনো কোনো ক্লায়েন্ট ইন্টারভিউর জন্য ডাকলে সেখানে কিভাবে সুবিধা পাবে সেটা আমি একটু পরে বলবো। এখন আমি যদি বলি গ্রাফিক ডিজাইনার না হয় আপনি যদি ওয়েব ডিজাইনার হন, সো লাইক লেটস আপনি একজন ওয়েব ডিজাইনার বা ওয়ার্ডপ্রেস ওয়েব ডিজাইনার, বা হচ্ছে আপনি একজন শপিফাই এক্সপার্ট, তো সেক্ষেত্রে আপনার কি হবে যে আপনি যত বেশি নিশ বা ইন্ডাস্ট্রিকে কভার করে পোর্টফোলিও সেট তৈরি করবেন, সেটা কি হবে, তত বেশি ভালো হবে। লেটস সে আপনার হচ্ছে কি ইউ হ্যাভ কমপ্লিটেড 100 প্রজেক্টস, মানে আপনার 100টা কমপ্লিটেড ওয়েবসাইট তৈরি করা আছে। তো সেক্ষেত্রে আপনি একটা জবে অ্যাপ্লাই করলেন, যেই জবের জন্য তারা হচ্ছে কি একজন লয়ারের জন্য তারা একটা ওয়েবসাইট তৈরি করতে চাচ্ছেন। আপনি যে ওয়েবসাইট ডিজাইনার, আপনি সে কাজে প্রপোজাল সেন্ড করলেন। প্রপোজাল সেন্ড করার পরে আপনি সেখানে আপনার পোর্টফোলিও 100টা থেকে আপনি বেস্ট 5টা ওয়েবসাইট দিলেন, বাট আপনি ল ইন্ডাস্ট্রিতে বা লয়ারের জন্য কোনো ওয়েবসাইট তৈরি করেন নাই। তো সেক্ষেত্রে এটা হবে কি যে আপনার যে 100টা সাইট থেকে যে 5টা বেস্ট পোর্টফোলিও তৈরি করলেন, সেন্ড করলেন প্রপোজালে, সেইগুলো যত সুন্দরই হোক না কেন, সম্ভাবনা খুবই কম যে সেই ক্লায়েন্ট আপনাকে কি করবে, হায়ার করবে। এক্ষেত্রে ক্লায়েন্ট যেহেতু একজন লয়ার এবং সে তার পার্সোনাল একটা পোর্টফোলিও ওয়েবসাইট বা তার হচ্ছে এজেন্সির জন্য একটা ওয়েবসাইট তৈরি করে নিতে যাচ্ছেন, তো সেক্ষেত্রে উনি প্রিফার করবে সেই ধরনের পিপলদেরকে যারা কি ল ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করার অভিজ্ঞতা আছে। সো দ্যাটস ওয়াই আমি বলবো যে অ্যাজ আ বিগিনার হিসেবে যেহেতু আপনার খুব বেশি কাজ থাকবে না, তো ট্রাই করবেন যে মোটামুটি পপুলার যে ইন্ডাস্ট্রিগুলো বা পপুলার যে নিশগুলো আছে আপনারা একটু গুগল করলে পেয়ে যাবেন যে 2021 সালের ওয়েবসাইট ডিজাইনের জন্য পপুলার নিশ কোনগুলো। সো লাইক এগুলোর মধ্যে হেলথ বা ফিটনেসটা সবার প্রথমে আসে, তারপরে কনস্ট্রাকশন আসে, তারপরে আমি যদি বলি হচ্ছে যে লাইক কনসালটেন্সি আসে, ডিজিটাল মার্কেটিং এজেন্সি আসে, বিজনেস বা কর্পোরেট ওয়েবসাইটগুলো। তো এই যে এরকম এগুলো নিয়ে আপনি রিসার্চ করেন, আপনি যদি এরকম 12 থেকে 15টা বা 20টা ইন্ডাস্ট্রিকে ফোকাস করে যদি আপনার পোর্টফোলিও রেডি থাকে, তাহলে কি হবে, যেই জবে অ্যাপ্লাই করবেন যেই জবে অ্যাপ্লাই করতেছেন সেই জবের যে রিকোয়ারমেন্ট, সেটা যদি একটা কি হয় ডিজিটাল মার্কেটিং এজেন্সির জন্য একটা বিজনেস ওয়েবসাইট তারা যদি এক্সপেক্ট করে বা সেটা জন্য যদি প্রপোজাল চায়, তাহলে সেক্ষেত্রে আপনি কি করবেন, ডিজিটাল মার্কেটিং রিলেটেড যে পোর্টফোলিওগুলো সেগুলো আপনি অ্যাপ্লাই করবেন। সেটা কি হবে, অনেক বেশি সেই ক্লায়েন্ট অনেক বেশি ইন্টারেস্টেড হবে আপনার সার্ভিসটা পারচেস করার ক্ষেত্রে বা আপনাকে ইন্টারভিউ ইনভাইট করার জন্য। ওকে, হ্যাঁ, এর মধ্যে অনেকে কোশ্চেন করতেছেন, সো আমরা সেই কোশ্চেন অ্যান্সারগুলো দিব এই পয়েন্টগুলো বলার সাথে সাথে। সো এই জন্যই বললাম যে হচ্ছে কি যে লাইক হচ্ছে যে আমরা আবার এট দ্য সেম টাইম আমরা একটা যেটা করি যে আমরা যখন কাভার লেটারগুলো বা প্রপোজালগুলো লিখি, আমরা সবসময় ট্রাই করি আমরা যত কিছু জানি সবকিছু কি হয় আমাদের সবকিছুগুলো ইনক্লুড করার চেষ্টা করি। মানে আই হ্যাভ 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন ওয়ার্ডপ্রেস, শপিফাই, উইক্স, ইটিসি ইটিসি, মানে যা যা জানি সব দিয়ে দিই আমরা। সো আমরা এটা করবো না। সো আলটিমেটলি একটা ক্লায়েন্ট যখন একটা জব পোস্ট করে সেখানে স্পেসিফিক কিছু রিকোয়ারমেন্ট থাকে, যে লাইক ওয়ার্ডপ্রেস ডিজাইন, আই নিড সামওয়ান হু ইজ এক্সপার্ট ইন এলিমেন্টর প্লাগইন কাস্টমাইজেশন, লেটস সে, বা I need someone who is expert in creating website using Elementor Page Builder। তো যখন যে রিকোয়ারমেন্ট থাকবে সেই রিকোয়ারমেন্টটাকে ফোকাস করে আপনার প্রপোজালটা লেখা এবং সেই স্পেসিফিক স্কিল সেটে আপনার যে এক্সপিরিয়েন্সটা আছে বা আপনার যে এক্সপার্টাইজ আছে সেটাকে ফোকাস করা এবং রেলেভেন্ট পোর্টফোলিও দেওয়া। এই ধরনের প্রপোজালগুলোর ক্ষেত্রে বা যদি বলি যে বায়ার রিকোয়েস্টের ক্ষেত্রে আপনার কি হবে, আপনি যদি মনে করেন যে লাইক চান্সেস আর ভেরি হাই যে আপনি ইন্টারভিউর জন্য ইনভাইটেড হবেন। এবং এটা অবশ্যই বলে রাখা ভালো যে ইন্টারভিউর জন্য ইনভাইটেড হওয়া মানে হচ্ছে কি আপনি জবটা পাওয়ার দিকে এক ধাপ এগিয়ে গেলেন এবং আলটিমেটলি ক্লায়েন্টকে কনভিন্স করা, এখন এটা হচ্ছে টোটালি আপনার কমিউনিকেশন স্কিলের উপর ডিপেন্ড করবে। সো দ্যাটস ওয়াই বলবো যে আপনারা সকলে হচ্ছে যে যারা নিউ ইন্ডাস্ট্রিতে আসছেন বা হচ্ছে একটা স্কিল ডেভেলপ করে বসে আছেন বা এখন পর্যন্ত সুবিধা করতে পারতেছেন না, সেই ক্ষেত্রে বলবো যে অবভিয়াসলি আপনাদের ফোকাস হওয়া উচিত পোর্টফোলিও, ডিফারেন্ট ইন্ডাস্ট্রি পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করা এবং সেগুলোকে কি করা আপনার যে সোশ্যাল প্ল্যাটফর্ম মানে ফেসবুক বলি বা লিঙ্কডইন বলি বা বিভিন্ন কমিউনিটিগুলোতে যেখানে সিনিয়ররা কানেক্টেড আসে, সেই ধরনের কমিউনিটিগুলোতে আপনার সেই বেস্ট স্যাম্পলগুলো বা নিউ নিউ পোর্টফোলিওগুলো শেয়ার করা। এতে করে কি হবে, আপনার কমিউনিটি পিপলরা জানবে যে হচ্ছে কি আপনি ওয়েবসাইট ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতেছেন। অ্যাট দ্য সেম টাইম কি হচ্ছে, সো আপনি হচ্ছে মার্কেট প্লেসের পাশাপাশি আপনার কমিউনিটি থেকে আপনি একটা কি অপরচুনিটি জেনারেট করার সুযোগ পাচ্ছেন।
তো এটা আমরা অনেকে জানি, এবং আমাদের সোশ্যাল প্ল্যাটফর্মের মাধ্যমে অনেক ধরনের হায়ারিং বা জব পোস্টগুলো হয়, বা হচ্ছে কি এই ধরনের অপরচুনিটিগুলো জেনারেট হয়, আমরা এটা সকলেই জানি। সো এই অপরচুনিটিটা মিস করবেন না, বিকজ আপনাকে কোনো মানি স্পেন্ড করতে হচ্ছে না এই মার্কেটিং এর জন্য। মানে আপনার ফেসবুকে যদি আপনি আপনার একটা কাজের আপডেট দেন, বা আপনি যদি আপনার লিঙ্কডিন প্রোফাইলে আপনার একটা পোর্টফোলিও শেয়ার করেন উইথ বিফ ডিটেলস, মানে পোর্টফোলিওটা কার জন্য তৈরি করছেন, কোন ইন্ডাস্ট্রির জন্য তৈরি করছেন, এবং কি কি টেকনোলজি ইউজ করছেন, টুলস ইউজ করছেন, সেগুলো যদি একটু ডিটেলসে লিখে দেন, সেটা আরো কি হয়, অথেন্টিক বা ট্রাস্টওয়ার্দি হয়। সো এই জন্যই বলবো যে এটা ওয়াইড রেঞ্জ অফ পোর্টফোলিও অনেক অনেক বেশি হেল্পফুল ফর নিউ ফ্রিল্যান্সার, এবং এতে করে হচ্ছে কি আপনি বসে না থেকে আপনি কাজের মধ্যে ব্যস্ত থাকতেছেন, আপনার মধ্যে মোটিভেশন কাজ করতেছে, এবং নতুন নতুন অনেক কিছু শিখতে পারবেন যখনই আপনি ওয়াইড রেঞ্জ অফ পোর্টফোলিও তৈরি করতে যাবেন। ধন্যবাদ। সো আমরা হচ্ছে যে নেক্সট যে টিপস বা সাজেশন, সেটাতে যাওয়ার আগে আমরা কিছু কোশ্চেন নিয়ে নিই। আচ্ছা, এর মধ্যে একজন ভাইয়া কোশ্চেন করছে, আমরা কোশ্চেনগুলো হচ্ছে আমার ল্যাপটপ স্ক্রিন থেকে দেখি, তাহলে হচ্ছে পড়তে সুবিধা হবে। ওকে, প্রথম কোশ্চেন রায়হান কবির, ফাইবারের রেসপন্স টাইম কমে যাওয়ার কারণ কি এবং তা কিভাবে স্বাভাবিকে আনা যায়? আচ্ছা, ধন্যবাদ আপনার এই কোশ্চেনটি করার জন্য রায়হান কবির ভাইয়া। প্রথমত জানতে হবে যে ফাইবারের রেসপন্স টাইম বা হচ্ছে কি অর্ডার কমপ্লিশন রেট, এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো সাধারণত 60 ডেজ এর মধ্যে কাউন্ট করা হয়। মানে হচ্ছে যে আপনি আজকে থেকে, আজকে যদি কোনো আপনার যদি কোনো লাইক হচ্ছে যে একটা ক্লায়েন্টের মেসেজ দিল, মেসেজ দেওয়ার পর ফার্স্ট যে রিপ্লাইটা দিতে যদি আপনি ফর এক্সাম্পল আপনি 3 আওয়ার্স ডিলে করেন, সেক্ষেত্রে আপনার রেসপন্স টাইমটা কি হয়ে যাবে, একটা ক্লায়েন্টের ক্ষেত্রে এটা হচ্ছে 3 আওয়ার্স হয়ে যাবে। এবং এটা যদি আমি যদি ধরে নিই যে নেক্সট 60 ডেজ, মানে নেক্সট 2 মান্থসে যদি আপনি আর কোনো ক্লায়েন্ট আপনাকে নক না করে, সেক্ষেত্রে আপনার রেসপন্স টাইমটা এই 60 ডেজের জন্য কি থাকবে, 3 আওয়ার্স থেকে যাবে। ইন দ্য মিন টাইম আরেকজন ক্লায়েন্ট যদি আপনাকে কি করে নক করে, এবং আপনি উইথিন 1 আওয়ারের মধ্যে রিপ্লাই করেন, সেক্ষেত্রে আপনার কি হয়ে যাবে, রেসপন্স টাইমটা, সেক্ষেত্রে আপনার রেসপন্সটা অলমোস্ট এটার হাফ হয়ে যাবে, বুঝতে পারছি। সো আলটিমেটলি এটা 60 ডেজ এর মধ্যে কাউন্ট হয়, এবং আমাদের আদার যে ম্যাট্রিক্সগুলো অর্ডার কমপ্লিশন বা হচ্ছে যে ডেলিভার অন টাইম, এই যে ম্যাট্রিক্সগুলো এগুলো হচ্ছে 60 ডেজ মধ্যে কাউন্ট করে, এবং 60 ডেজ পরে এটা কি স্বাভাবিক হয়ে যায়। এবং এই জন্য আমি বলবো যে লাইক হচ্ছে ফাইবার সবসময় হচ্ছে কি এনকারেজ করে তাদের ফ্রিল্যান্সারদেরকে, যে লাইক আপনারা যখন কি করবেন, বাইরে থাকবেন, মানে আমরা সবসময় ল্যাপটপ বা ডেস্কটপের সামনে বসে থাকি না। সো আলটিমেটলি আপনি যদি বাইরে থাকেন, ইউনিভার্সিটি থাকেন, বা আপনি যদি কোনো জব সেক্টরে থাকেন, ইন দ্যাট কেস আপনি কিন্তু মোবাইল ফোনের মাধ্যমে সরাসরি আপনার ক্লায়েন্টকে ইনস্ট্যান্ট রিপ্লাই করতে পারেন। এবং ইনস্ট্যান্ট রিপ্লাই অবভিয়াসলি কি করবে, আমাদের জব পাওয়ার যে সম্ভাবনাটা এটাকে কি করে, ইনক্রিজ করে, আমরা সকলেই জানি। সো এই বিষয়ে আপনারা যখন ফাইবারে ফ্রিল্যান্সিং শুরু করবেন, দ্যাট মিনস ইউ হ্যাভ টু বি অ্যাক্টিভ অন ফাইবার থ্রু ইউর ফোন অর ল্যাপটপ অর ডেস্কটপ মোস্ট অফ দ্য টাইম, যতক্ষণ আপনি পারেন ততক্ষণ সময় অ্যাক্টিভ থাকবেন। বা হচ্ছে যে অ্যাটলিস্ট উইথিন 1 আওয়ারের মধ্যে বা 30 মিনিটসের মধ্যে একবার করে নোটিফিকেশন চেক করা, যে হচ্ছে আপনার কোনো মেসেজ বা কোনো কোয়েরিজ আসছে কিনা, এবং সেক্ষেত্রে কি করা, ক্লায়েন্টকে অ্যাকর্ডিংলি রিপ্লাই করা। এবং যদি ফার্দার কোনো ডিটেলস লেখার প্রয়োজন হয় বা কোনো ডকুমেন্ট পাঠানোর প্রয়োজন হয়, সেক্ষেত্রে ফার্স্ট রিপ্লাইটা দিয়ে আপনি ক্লায়েন্টের কাছে সময় নিয়ে নেবেন, যে লাইক ওকে আই উইল সেন্ড ইউ দ্য ফার্দার ডিটেলস ইন কাপল অফ আওয়ার্স অর ইন 1 আওয়ার। ওকে, সো এটা এক্ষেত্রে কি হয় যে ক্লায়েন্টের সাথে এঙ্গেজমেন্ট থাকতেছে, এবং আলটিমেটলি আপনার রেসপন্স টাইমও খুব বেশি ইম্প্যাক্ট ফেলতেছে না। সো আই হোপ যে আপনি আপনার কোশ্চেন আনসারটা পেয়েছেন। আচ্ছা, এরপরে কোশ্চেন করছেন আচ্ছা নাহিদুল ইসলাম ভাইয়া, যে ভাইয়া আমি কোর্স হচ্ছে আপনার একজন স্টুডেন্ট, ফাইবার লেভেল 1 সেলার হিসেবে গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করছি, কিন্তু গত মাসে লেভেল পাওয়ার পরে, লেভেল মানে কোন লেভেল পেয়েছেন সেটা উল্লেখ করা নাই, হয়তো এটা লেভেল 2 বা হওয়ার কথা, পাওয়ার পর থেকে আজ পর্যন্ত কোনো অর্ডার নেই। গিগটা ফার্স্ট পেজে আছে, কিন্তু কোনো বায়ার রেসপন্স বা অর্ডারই আসছে না, অথচ আমার 98%ই কাজই আসছে বায়ার রিকোয়েস্ট ছাড়া সরাসরি ক্লায়েন্ট এর নকের মাধ্যমে। এই অবস্থায় আমি কি করতে পারি, জানালে উপকৃত হব। ধন্যবাদ নাহিদুল ভাইয়া, এবং এটা জেনে খুশি হলাম যে আপনি হচ্ছে আমার
এক্স স্টুডেন্ট ছিলেন কোর্স সাস্টে। সো আলটিমেটলি এখানে বলবো যে লাইক আপনি যখন হঠাৎ অর্ডার আসা বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে বিষয়টা ঘটে যে আপনার র্যাঙ্কটা পিছন দিকে চলে যায়। তো এই ক্ষেত্রে যেহেতু আপনার র্যাঙ্কটা ফার্স্ট পেজেই আছে এবং আপনি মোটামুটি যতগুলো কাজ করছেন তার 98% কাজই আসে কি বাই রিকোয়েস্ট সেন্ড না করে, মানে অটোমেটিক ভাবে আসে। সেক্ষেত্রে আমি বলবো যে আপনার যে কম্পিটিটর যারা আছেন ফার্স্ট পেজ আদার যে গিগগুলো আছে সেই গিগগুলোকে একটু চেক করতে বলবো। কারণ তার মানে কি আপনি হচ্ছে যে আপনার গিগের ম্যাট্রিক্সটা বা গিগের পারফরমেন্সগুলো যদি চেক করেন তাহলে সেখানে আপনি ইমপ্রেশন, নাম্বার অফ ক্লিক, এই যে বিষয়গুলো এটা দেখতে পাবেন। সো ইমপ্রেশন যদি কি থাকে বেশি থাকে দ্যাট মিনস কি আপনার ভিউ হচ্ছে মানে ফার্স্ট পেজে আসতেছে বাট ক্লিক হচ্ছে না। তো সেক্ষেত্রে আমি বলবো যে আলটিমেটলি আমাদের যেটা করণীয় থাকে সেটা হচ্ছে কি টাইটেল এবং হচ্ছে কি থাম্বনেইল। তো সেক্ষেত্রে আপনার যদি কি যে থাম্বনেলটা আছে সেটা ফার্দার ইমপ্রুভ করা যায় কিনা বা টাইটেল যেটা আছে সেটাকে ফার্দার ইমপ্রুভ করা যায় কিনা সেটা একটু বিবেচনা করে দেখতে পারেন। আর দুই, আপনার যদি মনে হয় যে আপনার ইমপ্রেশন অনেক ভালো আছে দ্যাট মিনস কি ভালো ক্লিক পাচ্ছেন বা ভিউ হচ্ছে এবং ক্লিক পাচ্ছেন, এবং সেক্ষেত্রে আমি বলবো যে আপনি হচ্ছে যে আপনার ডিসক্রিপশন, আপনার যে গিগের ডেসক্রিপশন আছে সেই ডেসক্রিপশনটাকে একটু চেক করতে এবং প্রাইসিংটাকে চেক করতে। কারণ তার মানে হচ্ছে যে আপনার গিগটা ফার্স্ট পেজে আছে দ্যাট মিনস অবভিয়াসলি আপনি ক্লিক পাচ্ছেন, ভালো ক্লিক পাচ্ছেন। আমরা জানি যে যারা ফার্স্ট পেজে থাকে তারা মোটামুটি 5 থেকে 10টা 15টা 20টা ইভেন 30টা পর্যন্ত অর্ডার এট এ টাইম রানিং থাকে। সো আমার ক্ষেত্রে সবচেয়ে বেশি এই পর্যন্ত অর্ডার আমি দিচ্ছি এট এ টাইম 35 অর্ডার রানিং ছিল আমার। সো অন দ্যাট টাইম আই ওয়াজ অন ফার্স্ট পজিশন অন ফাইবার সার্চ ফর ওয়ার্ডপ্রেস ডিজাইন অ্যান্ড ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, এই দুটা কিওয়ার্ডের জন্য। তো আলটিমেটলি যেটা বলবো যে লাইক অবশ্যই এটা থাকার কথা এবং এটা খুবই রেগুলার। তো যেহেতু আপনার ক্ষেত্রে আপনি কি ফার্স্ট পেজে থাকার পরেও আপনি হচ্ছে অর্ডার পাচ্ছেন না, ইন দ্যাট কেস আমি বলবো যে আপনার যে কম্পিটিটর যারা আছে ফার্স্ট পেজে আদার যে গিগগুলো আছে তাদের ডেসক্রিপশনগুলো এবং তাদের প্রাইসিংগুলো চেক করে দেখেন। সো আলটিমেটলি এটা হতে পারে এরকম যে লাইক আপনার যারা কম্পিটিটর ফার্স্ট পেজে যারা আছে আপনার হচ্ছে হয়তো বা একটু কম্পিটিটিভ প্রাইসে মানে আপনার একটু কম প্রাইসে তারা সার্ভিস অফার করতেছে, অন দ্য আদার হ্যান্ড আপনি হয়তো বা লাস্ট বেশ কিছুদিন থেকে আপনি প্রাইসিংগুলো আপডেট করেন নাই বা হচ্ছে যারা হচ্ছে মার্কেটের যেটা কম্পিটিটিভ লেটস সে একজন লেভেল টু সেলার উইথ 1000 রিভিউ যদি ফর এক্সাম্পল একটা হচ্ছে কি লগো ডিজাইনের জন্য 20 ইউএসডি চার্জ করে লেটস সে, আর অন দা আদার আপনি অ্যাজ এ লেভেল টু সেলার হিসেবে বা লেভেল 1 সেলার হিসেবে যদি আপনি 25 বা 30 ইউএসডি চার্জ করেন, সো অবভিয়াসলি মোস্ট অফ দ্য বায়ার্স উইল প্রিফার হ্যাভিং দ্যাট সেলার উইথ 1K রিভিউ দেন ইউ। সো আপনার চেয়ে তাদেরকে বেশি প্রিফার করবে। সো এই বিষয়টা আমার মনে হয় খুব গুরুত্বপূর্ণ, এবং আপনার যদি মনে হয় যে প্রাইসিং এর ক্ষেত্রে সব ঠিকঠাক আছে বা কম্পিটিশন সাথে সব ঠিকঠাক আছে, তাহলে আমার মনে হয় যে এই ক্ষেত্রে আপনার ফাইবারের যে গিগের যে ডেসক্রিপশনটা সেই গিগের ডেসক্রিপশনটা আপনি কি করেন ইমপ্রুভ করেন বা হচ্ছে কি আপডেট করেন। এবং সেক্ষেত্রেও কি হতে হবে একটু কেয়ারফুলি করতে হবে, যেহেতু আমার এখানে ফার্স্ট পেজে র্যাঙ্কিং আছে। তো আমাদের ফার্দার হচ্ছে কি চেঞ্জ বা আপডেট করার আগে আমাদের কি করতে হবে মানে একটু ভালোভাবে অ্যানালাইসিস করতে হবে, এবং অ্যানালাইসিস করার ক্ষেত্রে মানে গিগ রিসার্চের কোনো বিকল্প নেই। এবং এট দ্য সেম টাইম বলবো যে আপনার গিগের এফএকিউ কতটুকু আপডেটেড আছে আমি জানি না, বাট এবং এটা হচ্ছে সবচেয়ে আন্ডাররেটেড একটা হচ্ছে পার্ট একটা গিগ তৈরি করার ক্ষেত্রে। আমরা অনেক ম্যাক্সিমাম ফ্রিল্যান্সার আমরা এটাকে কি করে আন্ডারস্টিমেট করি বা এটাকে নিয়ে খুব বেশি গুরুত্ব বা ফোকাস করি না। সো এটা হচ্ছে সেরকম একটা পার্ট এফএকিউ যেখানে আপনি কি গিগের ডেসক্রিপশনের চেয়ে বেশি কন্টেন্ট ইনফরমেশন প্রোভাইড করতে পারবেন। সো আমরা জানি যে ফাইবারে গিগে 10টা এফএকিউ অ্যাড করতে পারবেন একটা গিগে। সো একটা গিগে 10টা এফএকিউ অ্যাড করতে পারবেন। সো 10টা এফএকিউ এর মধ্যে প্রতিটা এফএকিউ আপনি 300 ওয়ার্ডের আনসার লিখতে পারবেন। তার মানে হচ্ছে কি আপনি মোটামুটি 10টা এফএকিউ যদি কমপ্লিট করেন, ইন দ্যাট কেস আপনি তার মানে কি 3000 ওয়ার্ডের ইনফরমেশন আপনি প্রোভাইড করতে পারতেছেন আপনার সার্ভিস সম্বন্ধে, আপনার গিগ সম্বন্ধে। ওকে, অথচ সেখানে কি হচ্ছে গিগের ডেসক্রিপশনে আমরা শুধুমাত্র 1200 ওয়ার্ডের কন্টেন্ট লিখতে পারি। তো আপনারা দেখবেন যারা সিনিয়র সেলার বা যারা হচ্ছে প্রো সেলার তাদের গিগের কন্টেন্টের মধ্যে ডেসক্রিপশন এবং হচ্ছে তাদের এফএকিউ গুলো অনেক রিচ থাকে। তো এক্ষেত্রে হচ্ছে কি একটা বিষয় হচ্ছে আপনার প্রোডাক্ট, আমরা তো অনলাইন মানে ফাইবারের যে এক্সপিরিয়েন্সটা ফাইবার এক্সপিরিয়েন্স কি করছে ডিজিটাল একটা অনলাইন শপ যেখান থেকে কি করতেছে গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন বা ডিজিটাল মার্কেটিং এর মতো সার্ভিসগুলোকে ক্লায়েন্টরা বাইরের দেশ থেকে বসে অনলাইন অর্ডারিং এর যে এক্সপিরিয়েন্স আমরা যেভাবে করে কোনো একটা কি টি শার্ট বা হচ্ছে কি অনলাইনে যে প্রোডাক্টগুলো আমরা পারচেস করে থাকি, ঠিক সেম ভাবে তারা কি এই ডিজিটাল সার্ভিসগুলো পারচেস করে থাকে। তো আলটিমেটলি আমরা একটা প্রোডাক্ট পারচেস করার আগে কি করি প্রোডাক্টের যত বেশি ইনফরমেশন পাই, সেলারের সাথে কন্ট্যাক্ট রাখলে যত বেশি কমপ্লিট ইনফরমেশন পাবো সেই প্রোডাক্টটা আমার কি হবে পারচেস করার আগ্রহটা বেড়ে যাবে। তো এই ক্ষেত্রে একটা প্রোডাক্ট সম্বন্ধে একটা গিগ সম্বন্ধে একটা সার্ভিস সম্বন্ধে যত বেশি ডিটেল আপনি ইনফরমেশন দিতে পারবেন ইউজিং ফাইবার গিগ ডেসক্রিপশন অ্যান্ড ফাইবার এফএকিউ সেকশন, সো তত বেশি ভালো। এবং সেক্ষেত্রে আপনার কি হবে ক্লায়েন্ট ফার্দার আপনার সাথে কন্ট্যাক্ট করবে বা আপনার সার্ভিস পারচেস করবে বা অটোমেটিক অর্ডার প্লেস করবে, এই সম্ভাবনাটা বেড়ে যাবে। আই হোপ যে আপনি সহ আদার্স অনেক ফ্রিল্যান্সার ভাইয়ারা আছেন যারা হচ্ছে এফএকিউ কে এতদিন আন্ডারএস্টিমেট করে আসেন এবং লেস অপরচুনিটি জেনারেটর সেকশন হিসেবে কনসিডার করছেন, তারা এটা গুরুত্ব বুঝতে পারবেন। এবং এখানে যতদূর সম্ভব আপনারা কি করবেন একটু অ্যানালাইসিস করে
ফাইবারের যে এফএকিউ সেকশনটা সেটাকে রিচ করার চেষ্টা করবেন। অ্যাট দ্য সেম টাইম আপনি হচ্ছে যে ফাইবারের যে কমিউনিটিগুলো আছে বা গিগ প্রমোশনের যে কমিউনিটিগুলো আছে সেগুলোতে অ্যাক্টিভ থাকবেন, যেখানে আপনি আপনার কি করতে পারেন, আপনার গিগগুলোকে শেয়ার করে ফিডব্যাক যেতে পারেন। অ্যাট দ্য সেম টাইম আপনার ওখান থেকে কিন্তু ভালো কিছু ইমপ্রেশন পাবেন বা ভালো কিছু ভিজিট পাবেন। এবং সেক্ষেত্রে কি হয়, এই যে কমিউনিটি মেম্বারদের মধ্যে আমরা জানি যে ফাইবারের ফোরামে আমরা কি হয় ম্যাক্সিমাম ফ্রিল্যান্সার আমরা অ্যাক্টিভ থাকি না। সেক্ষেত্রে কি করি যে হচ্ছে যে আমরা হচ্ছে যে লোকাল কমিউনিটিগুলোতে, সো লোকাল কমিউনিটি আমরা অবশ্যই অ্যাক্টিভ থাকবো, আমি সেখানে ডিসকাস করতেছি না, বাট অ্যাট দ্য সেম টাইম ফাইবারের কমিউনিটি অ্যাক্টিভ থাকা মানে কি ফাইবারের যে গ্লোবাল কমিউনিটি মানে টোটাল ওয়ার্ল্ড ওয়াইড যে কমিউনিটি সেই কমিউনিটিতে অ্যাক্টিভ থাকা। সো আলটিমেটলি ওয়ার্ল্ড ওয়াইড কমিউনিটির সাথে অ্যাক্টিভ থাকলে অবভিয়াসলি কি আমরা ওয়ার্ল্ড ওয়াইড ফাইবারের যে স্ট্র্যাটেজিগুলো বা যে চেঞ্জেসগুলো বা যারা স্ট্রাগলগুলো বা হচ্ছে কি স্ট্র্যাটেজিগুলো জানতে পারবো, বা আদার্স ফ্রিল্যান্সাররা আদার কান্ট্রি থেকে কি ধরনের স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করতেছে বা কি ধরনের স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করে তারা কি ধরনের রেজাল্ট পাচ্ছে বা কিভাবে তারা সাকসেসফুল হচ্ছে, এই বিষয়গুলো সম্বন্ধে আমরা জানতে পারবো। ওকে, সো আই হোপ যে আপনি আপনার আনসার পেয়েছেন এবং হচ্ছে যে অ্যাকর্ডিংলি আপনি যদি আপনার স্ট্র্যাটেজি অনুযায়ী গিগের স্ট্র্যাটেজি অনুযায়ী বা স্ট্যাটিস্টিক্স অনুযায়ী গিগের পারফরমেন্স অনুযায়ী আপনি ডিসাইড করবেন যে হোয়াট ইউ শুড ডু নেক্সট, অ্যান্ড আই হোপ যে আপনি পরবর্তীতে আবার রেগুলার অর্ডার পাওয়া শুরু করবেন। ধন্যবাদ ভাই আপনাকে। ওকে, এরপরে আমরা হচ্ছে যে আমরা প্রথম যে বিষয়টা নিয়ে আলোচনা করতেছিলাম নতুন ফ্রিল্যান্সাররা কি করতে পারে, তো প্রথম যেটা বলতেছিলাম যে ওয়াইড রেঞ্জ অফ পোর্টফোলিও তৈরি করা। এবার 2 নম্বর যেটা বিষয় বলবো সেটা হচ্ছে কি কিছুক্ষণ আগে যেটা বললাম যে ফাইবারের কমিউনিটি অ্যাক্টিভ থাকতে হবে। সো ফাইবারের কমিউনিটি অ্যাক্টিভ থাকা মানে কি ফাইবারের ফোরাম, যেটা হচ্ছে forum.fiverr.com, এটা হচ্ছে ফাইবারের কমিউনিটি বা ফোরাম বলা হয়, যেখানে আপনি কি করতে পারবেন একজন নিউ সেলার হিসেবে আপনার একটা ইন্ট্রোডাকশন দিতে পারবেন, হাই হ্যালো করার জন্য একটা সেকশন আছে, আবার একটা সেকশন আছে যেই সেকশনে আপনি কি করতে পারবেন কোশ্চেন করতে পারবেন, যে টিপস এন্ড ট্রিক্স এর কোশ্চেন করতে পারবেন বা কোশ্চেন শেয়ার করতে পারবেন। এট দ্য সেম টাইম আপনি আপনার ফাইবারের গিগটা যদি প্রমোট করতে চান সেটার জন্য একটা স্পেসিফিক ক্যাটাগরি আছে। সো ফাইবার ফোরামে গিয়ে সর্বপ্রথম কাজ হবে ফাইবারের ক্যাটাগরিগুলো সম্বন্ধে ভালো মতো জানা, এবং এটা জানার জন্য যেটা করবেন আপনারা হচ্ছে কি ফাইবার ফোরামে যাওয়ার পরে হচ্ছে কি টপ লেফট কর্নারে ক্যাটাগরি একটা কি আছে ড্রপ ডাউন দেওয়া আছে, সেখানে ক্লিক করলে প্রতিটা ক্যাটাগরির উপরে আপনি মাউসটা হভার করলে কি করবেন সেই ক্যাটাগরি কোন পারপাসে তৈরি এবং আপনি সেখানে কি করতে পারবেন এবং কি করতে পারবেন না। তো আপনি যেই ক্যাটাগরি যেই কাজ সেই ক্যাটাগরি কাজটা সেখানেই করতে হবে। আপনি যদি মানে আপনার গিগ প্রমোশনটা যদি করা হচ্ছে আপনার টিপস এন্ড ট্রিক্স রিলেটেড কোনো ক্যাটাগরিতে, সেক্ষেত্রে আপনার কোশ্চেনটা রিমুভ করে দেওয়ার চান্স বেশি, এবং অ্যাট দ্য সেম টাইম বারবার যদি এই ভুলটা করেন বা ভায়োলেট করেন রুলসটা, তাহলে সেক্ষেত্রে যেটা হবে যে লাইক আপনাকে কি করতে পারে ব্যান করে দিতে পারে কমিউনিটি থেকে। সো অবভিয়াসলি ফাইবার ফোরামে অবশ্যই সবাই অ্যাক্টিভ হবেন, আমি এটা খুবই হাইলি এনকারেজ করি, এবং ট্রাই করবেন যে এভিডেন্স যাতে করে অ্যাটলিস্ট হাফ এন আওয়ার 15 মিনিটস বা 20 মিনিটসের মতো স্পেন্ড করেন। ওকে, সো ফাইবার ফোরামে অ্যাক্টিভ হওয়া এবং ফোরামের যে মার্কেটিং মানে যে গিগ শেয়ার করার বা গিগটাকে প্রমোট করার যে স্পেসিফিক ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরিতে আপনার গিগটাকে শেয়ার করতে পারেন। ওকে, এটা হলো 2 নম্বর টিপস। এরপরে আপনি যে 3 নম্বর টিপসে চলে সেটাকে বলি আমি যে রেগুলার বায়ার রিকোয়েস্ট পাঠানো। সো অনেকে মনে করে থাকে যে আমাদের লাইক ফাইবারে হচ্ছে কি ফাইবার অ্যাকাউন্ট তৈরি করলে অটোমেটিক অর্ডার আসবে, এটা আসলে ভুল ধারণা, এটা অনেকের ক্ষেত্রে হয়, দ্যাট ইজ ট্রু। সো আমি যদি বলি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে, আমি হচ্ছে ফাইবারে লাস্ট 2.5 ইয়ার্সে 2.5 বছরে 448 অর্ডার কমপ্লিট করছি আল্লাহর রহমতে। সো এই 448টা প্রজেক্টের মধ্যে মাত্র 15টা প্রজেক্ট ছিল যেগুলো বায়ার রিকোয়েস্টের মাধ্যমে আসছে। সো আপনারা বলতে পারেন যে মোটামুটি 433টা জব আসছে কি অটোমেটিক ভাবে বা হচ্ছে কি রিপিট কাস্টমারের মাধ্যমে। সো দ্যাট মিনস কি আমি বলতে পারি যে মোটামুটি আমার মোর দ্যান 90% প্রজেক্ট আমি ফাইবারের যে সার্চ ইঞ্জিন সেই সার্চ ইঞ্জিনের মাধ্যমে অটোমেটিক পেয়েছি। তো আলটিমেটলি এই যে বিষয়টা, এই বিষয়টা কিন্তু সবার জন্য সেম না। আবার অনেক ফ্রিল্যান্সারদের ক্ষেত্রে আমি শুনেছি ফাইবারের কমিউনিটিতে যাদের ম্যাক্সিমাম জবগুলো আসে তাদের বায়ার রিকোয়েস্টের মাধ্যমে, বা বায়ার রিকোয়েস্টের মাধ্যমে যে জবগুলো আসে সেই জব সেই জবের ক্লায়েন্ট এবং তাদের রিপিট জবের মাধ্যমে। তো এটা আসলে টোটালি আমরা কি হতে পারি না ব্লাইন্ডলি, মানে চোখ বন্ধ করে ফাইবারের উপর আমরা কি করতে পারি না ডিপেন্ড করতে পারি না। আলটিমেটলি আপনি যদি ফাইবারে সাকসেসফুল হতে চান এবং ফাইবারে ফ্রিল্যান্সিংটাকে আপনার একটা সিরিয়াসলি আপনি যদি আপনার ক্যারিয়ার হিসেবে চিন্তা করেন বা বিজনেস অপরচুনিটি হিসেবে চিন্তা করেন, ইন দ্যাট কেস আপনাকে বোথ ওয়েতে ট্রাই করতে হবে। তো এক্ষেত্রে আপনি ফাইবারে গিগ ওপেন করার পরে মোটামুটি বেস্ট প্র্যাকটিস ফলো করে গিগ ওপেন করলেন, এবং ওপেন করার পরে কাজের জন্য যদি ওয়েট করে থাকেন তার মানে কি আপনি হচ্ছে যে কি ওয়ান ওয়ে ট্রাই করতেছেন। বাট আপনার যেটা হচ্ছে সবচেয়ে ইফেক্টিভ ওয়ে, যেটা হচ্ছে বলা হয় যে ফাইবার থেকে ওটা রিকমেন্ড করে যে বায়ার রিকোয়েস্ট সেন্ড করা, মানে ক্লায়েন্টরা জব পোস্ট করবে সেখানে আপনি আপনার প্রপোজাল সেন্ড করবেন। তো এটা হচ্ছে কি সবচেয়ে ইফেক্টিভ ওয়ে আপনার পটেনশিয়াল যে কাস্টমার তাদেরকে রিচ করার জন্য, ঠিক আছে। সো আলটিমেটলি সেক্ষেত্রে যেটা হচ্ছে যে লাইক একটা বায়ার রিকোয়েস্টে যখন একটা ক্লায়েন্ট জব পোস্ট করতেছে সেখানে কি হয় তার স্পেসিফিক প্রয়োজনটা নিডটা সে সেখানে মোটামুটি ডিটেলসে লিখে। তো আলটিমেটলি সেখানে আপনি কি করতে পারবেন ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী কপি পেস্ট করলে কোনো লাভ হবে না। অবভিয়াসলি আপনাকে টেইলর বা কাস্টমাইজ করে কি করতে হবে প্রপোজালগুলো সেন্ড করতে হবে।
তো সেক্ষেত্রে কি হবে, চান্সেস আর হাই যে আপনি সেই ক্লায়েন্টের কাছ থেকে রিপ্লাই পাবেন এবং সেক্ষেত্রে আপনি সেখান থেকে একটা জবাব পেতে পারেন। বাট ফাইবারের সার্চ ইঞ্জিনের উপর যদি আমরা নির্ভর হয়ে থাকি তাহলে সেক্ষেত্রে কি হতে পারে যে লাইক ফর এক্সাম্পল আপনি কি করবেন যে গিগ ওপেন করে চুপ করে বসে আছেন, বাট আপনি জানেন না যে কোন ক্লায়েন্ট কখন ভিজিট করতেছে, তার প্রয়োজনটা কি, এবং তার সেই প্রয়োজন যে প্রয়োজনে আপনার সার্ভিসটা বা আপনার আপনি যে সার্ভিস অফার করতেছেন সেই ধরনের সার্ভিসগুলো সে খুঁজতেছে সেগুলো সে আদৌ পাচ্ছে কিনা। তো তার মানে এটা একটা আনসার্টেন বিষয়। সো আমরা কি আনসার্টেন বিষয়ের জন্য ওয়েট করে থাকবো? যদি এটাকে আমরা সিরিয়াসলি একটা ক্যারিয়ার হিসেবে চিন্তা করি তাহলে অবশ্যই আমরা ফাইবারের সার্চ ইঞ্জিনের উপর ডিপেন্ডেন্ট হয়ে থাকবো না। অবভিয়াসলি আমরা কি করবো, ফাইবারের সার্চ ইঞ্জিন পাশাপাশি আমাদের যে বায়ার রিকোয়েস্ট যেটা সেকশন, যেটা ইফেক্টিভ একটা মাধ্যম আপনার পটেনশিয়াল ক্লায়েন্টকে রিচ করার জন্য সেটা ট্রাই করব। এবং অবভিয়াসলি আলহামদুলিল্লাহ বলা উচিত সবারই যে ফাইবারের যে আমরা বায়ার রিকোয়েস্ট সেন্ড করার যে লিমিটটা যে পার ডে 10টা করে, অন্যান্য মার্কেট প্লেসে আপনারা জানেন যে আপওয়ার্ক বা পিপল পাওয়ার মতো যে মার্কেট প্লেসগুলো সেগুলো থেকে এটা একটা পেইড সার্ভিস হয়ে গেছে। সো ফ্রিতে পাঠানো যায় না। সো আলটিমেটলি লং রানে আমি বলবো যে লং রান না, আজ থেকে 2 থেকে 3 বছরের মধ্যে দেখবেন যে আপনারা ফাইবারে বায়ার রিকোয়েস্ট সেন্ড করতে গেলেও আপনাদের কি করতে হবে, এটা যত পে করতে হবে, মানে আপনাকে কানেকশন বা হচ্ছে কি প্রপোজাল পারচেজ করে নিয়ে বায়ার রিকোয়েস্ট সেন্ড করতে হবে। সো এখন পর্যন্ত এটা ফ্রি আছে এবং পার ডে 10টা করে পাঠাতে পারবেন। সো অবভিয়াসলি এই অপরচুনিটিটাকে কাজে লাগানো উচিত। এবং হচ্ছে কি এটা কি মানে ইউ শুড ডু দিস ডেইলি, অন ডেইলি বেসিস। দ্যাট মিনস কি প্রপোজাল পোর্টফোলিও তৈরি করার পাশাপাশি এবং ফাইবারের কমিউনিটি অ্যাক্টিভ থাকার পাশাপাশি আপনাকে কি করতে হবে, ডেইলি হচ্ছে কি বায়ার রিকোয়েস্ট পাঠাতে হবে, যতগুলো পারেন ততগুলো, 10টার মধ্যে। লেটস সে আবার হচ্ছে এখানে বলে রাখা ভালো যে নিউ ফ্রিল্যান্সার যারা, তাদের ক্ষেত্রে হয় যে অনেক ক্ষেত্রে যে লাইক আপনারা অনেক সময় বায়ার রিকোয়েস্ট দেখতে পান না, আবার হঠাৎ করে বায়ার রিকোয়েস্ট আসে আবার আসে না। তো সেক্ষেত্রে মোটামুটি বলা হয় যে নিউ ফ্রিল্যান্সাররা কি হয়, মোটামুটি কয়েকটা কোয়ার্ডে মানে 24 ঘন্টার মধ্যে কয়েকটা সাইকেলে বিভিন্ন সময় জবগুলো তাদের জন্য অ্যাভেলেবল হয়। সেক্ষেত্রে জবগুলোর এখানে দুটো বিষয় গুরুত্বপূর্ণ, যে কোন সময় জবের ফ্রিকোয়েন্সি বেশি, আর 2 নম্বর যে গুরুত্বপূর্ণ বিষয় বায়ার রিকোয়েস্ট পাওয়ার ক্ষেত্রে সেটা হচ্ছে যে আপনি যে ক্যাটাগরি জব খুঁজতেছেন সেই ক্যাটাগরি গিগ ওপেন করা আছে কিনা। সো গিগের ক্যাটাগরির সাথে কি হয়, বায়ার রিকোয়েস্ট রেলেভেন্ট। সো আপনাকে ফার্স্ট অফ অল আপনি যে ক্যাটাগরির সার্ভিস অফার করতেছেন বা যে ক্যাটাগরি কাজ আপনি করতে পারেন বা করতে চাচ্ছেন সেই ক্যাটাগরি গিগ বা সেই সাব ক্যাটাগরি বা সার্ভিস টাইপের গিগ আপনার তৈরি করা আছে কিনা, এটা ফার্স্ট অফ অল মেক শিওর করতে হবে। আর 2 নম্বর হচ্ছে নির্দিষ্ট কিছু কোয়ার্ড, যেমন হচ্ছে কি দুপুর 1টা থেকে 3টার সময়টা, এই সময়টার মধ্যে মোটামুটি জবের ফ্রিকোয়েন্সি থাকে নিউ সেলের জন্য। হঠাৎ করে আপনি দেখবেন 10টা 15টা বা 20টা সামটাইমস 25টা বা 100টার মতো এরকম জব দেখতে পাবেন। তারপর সন্ধ্যার পরের সময়টা, এই সময়টাতে, তারপর রাত 12টা থেকে 1টার সময়টা, এই সময়গুলো এরকম বিভিন্ন সময়গুলোতে হঠাৎ করে বায়ার রিকোয়েস্ট আসে। তো সেক্ষেত্রে আমি আপনাদের বলবো যে লাইক সেই সময়গুলোতে আপনি ল্যাপটপ বা ডেস্কটপের মাধ্যমে অ্যাক্টিভ থাকতে না পারলেও, অ্যাক্টিভ থাকতে পারে বেস্ট, বাট যদি না পারেন ইন দ্যাট কেস কি করবেন, আপনি মোবাইল ফোনের মাধ্যমে কি করতে পারেন, বায়ার রিকোয়েস্টগুলো সেন্ড করে দিতে পারেন। বাট অবভিয়াসলি সেটার জন্য কি করতে হবে, আপনার কভার লেটারের একটা ফরম্যাট, বিশেষ করে পোর্টফোলিও লিঙ্কগুলো অবভিয়াসলি যেটা বললাম যে হচ্ছে যে স্প্যামেটিক, মানে বারবার করে কপি পেস্ট করে সেম যদি কভারটা লিখে পাঠান তাহলে সেক্ষেত্রে আপনি 500টা প্রপোজাল বা বায়ার রিকোয়েস্ট পাঠালেও একটা জব পাওয়ার সম্ভাবনা থাকবে কিনা কেউ অ্যাসিওর করতে পারবে না। বাট অন দ্য আদার হ্যান্ড আমি যদি বলি, আপনার পোর্টফোলিও সেকশনটা কপি পেস্ট করতে পারেন। ফার্স্ট যে দুটো সেন্টেন্স সবসময় মনে রাখবেন, ফার্স্ট যে দুটো সেন্টেন্স লিখবেন বায়ার রিকোয়েস্টে সেটা যাতে কি হয়, কাস্টমাইজ হয়, সেটা দেখে যাতে ক্লায়েন্টের মনে না হয় যে আপনার কি আপনি সেটা কপি পেস্ট করে পাঠিয়েছেন। কারণ ক্লায়েন্টের এন্ডে ক্লায়েন্ট যখন একটা জব পোস্ট করার পরে 50টা প্রপোজাল বা বায়ার রিকোয়েস্ট যখন সেখানে পড়লো, সেক্ষেত্রে যেটা হয় যে ক্লায়েন্ট সর্বপ্রথমে এটা লিস্ট আকারে দিতে পারে এবং প্রতিটা সেলারের বায়ার রিকোয়েস্ট মানে প্রপোজালের প্রথম যে দুইটা সেন্টেন্স থাকে সেই দুইটা সেন্টেন্স দেখতে পায়। তো আলটিমেটলি যেটা হয় যে লাইক আপনি এই দুইটা সেন্টেন্সের উপরেই ডিপেন্ড করবে যে ফার্দার রিড মোর বাটনে ক্লিক করে আপনার পুরো প্রপোজালটা পড়বে কিনা। সো দ্যাট মিনস আপনি যদি জেনারিক কভার লেটার বা বায়ার রিকোয়েস্ট ইউজ করেন, মানে কপি পেস্ট করে ইউজ করেন, সেক্ষেত্রে কি হবে, আপনার সম্ভাবনাটা খুবই কম যে ক্লায়েন্ট আপনার হচ্ছে কি ফার্দার যে বায়ার রিকোয়েস্টের যে প্রপোজালটা সেটা আপনাকে করে দেখবে বা আপনাকে নক করবে ফার্দার আপনার সাথে ইন্টারভিউ করার জন্য। সো আলটিমেটলি এই ক্ষেত্রে বলবো যে ফার্স্ট দুটো লাইন কাস্টমাইজ করে, মানে ক্লায়েন্টের যে রিকমেন্ড সেই রিকমেন্ড অনুযায়ী কাস্টমাইজ করে লিখবেন। এক্ষেত্রে অনেকে বলেন যে ভাইয়া বায়ার রিকোয়েস্ট অনেক সময় লেগে যাবে, সেক্ষেত্রে অনেক জব অনেকে অ্যাপ্লাই করে ফেলবে। তো আমি বলবো যে এখানে আপনার ফার্স্ট দুটো সেন্টেন্স কাস্টমাইজ করে লিখেন, বাকি অংশটুকু আপনি কি করতে পারেন, মোটামুটি কাস্টমাইজ করে বা হচ্ছে যে পোর্টফোলিও পার্টটাকে সেম রেখে আপনি কি করতে পারেন, কপি পেস্ট করতে পারেন। বাট হচ্ছে কি ফার্স্টে দুটো সেন্টেন্স লিখতে আমার মনে হয় যে এটা 2 থেকে 5 মিনিটের বেশি লাগার কথা না নিউ ফ্রিল্যান্সারদের জন্য। আর যারা হচ্ছে অলরেডি হচ্ছে মার্কেটে অনেক কাজ করে ফেলছেন বা মোটামুটি জবের টাইপগুলো বোঝেন বা কোন ধরনের জবে কিভাবে কভার লেটার পাঠাতে হয় সেগুলো বোঝেন, সেক্ষেত্রে আমি বলবো যে আপনাদের হচ্ছে 2 থেকে 1 মিনিটের বেশি সময় লাগার কথা না। তো আমরা হচ্ছে পরবর্তীতে একটা লাইভ করবো ইনশাল্লাহ, যে লাইভে আমরা হচ্ছে বায়ার রিকোয়েস্ট বা কভার লেটার বা প্রপোজাল রাইটিং, হাউ টু রাইট আ উইনিং কভার লেটার বা প্রপোজাল, এগুলো নিয়ে আমরা ডিসকাস করবো। এবং এট দ্য সেম টাইম আমরা হচ্ছে গিয়ে কিভাবে বিগ বাজেট প্রজেক্ট ল্যান্ড করতে হয় সেগুলো নিয়ে আমরা ডিসকাস করবো। তো আশা করি এটা বুঝতে পারছেন নিউ ফ্রিল্যান্সাররা যে বায়ার রিকোয়েস্ট সেন্ড ইজ আ মাস্ট। আপনি যদি সত্যি ফাইবারে সাকসেসফুল হতে চান
আপনি শুধুমাত্র ফাইবারের সার্চ ইঞ্জিনের উপর ব্লাইন্ডলি ডিপেন্ড করে থাকলে আপনি ফাইবারে সাকসেসফুল হতেও পারে, নাও হতে পারে। এটা 50-50 চান্স বলবো, বা এটাকে আসলে 50-50 বললেও খুব চ্যালেঞ্জিং হবে, ভুল বলা হবে। আমি এটা বলবো যে এটা খুবই একটা খুব ওয়াইজ ডিসিশন হবে না। সো অবভিয়াসলি বায়ার রিকোয়েস্টের উপর সোলি ডিপেন্ডেন্ট না হয়ে আপনি কি করেন, সরি, ফাইবারের সার্চ ইঞ্জিনের উপর সোলি ডিপেন্ডেন্ট না হয়ে আপনি বাই রিকোয়েস্ট পাঠান। বাই রিকোয়েস্টের মাধ্যমে যে জবগুলো পাবেন সেগুলো ভালোভাবে কমপ্লিট করলে 5 স্টার রেটিং পাইলে বা ক্লায়েন্ট যদি 100% স্যাটিসফাইড থাকে, তো অটোমেটিক ভাবে আপনার গিগটা কি ফার্স্ট পেজে র্যাঙ্ক হওয়ার চান্স বাড়বে। সো যখনই আবার ফার্স্ট পেজে র্যাঙ্ক হবে তখন আপনি অটোমেটিক ফাইবারের মাধ্যমে অর্ডার পেতে পারবেন, অর্ডার পেতে থাকবেন। তো ওই সময়টা আবার আপনাকে কি করতে হবে না, বাই রিকোয়েস্ট সেন্ড করতে হবে না, মানে বাই রিকোয়েস্ট সেন্ড করার প্রয়োজন হবে না, আপনি এতটাই ব্যস্ত থাকবেন। সো আশা করি আপনারা আবার নিউ ফ্রিল্যান্সার এবং যারা এক্সিস্টিং ফ্রিল্যান্সার তারা এই বিষয়টা নিয়ে একটু কাজ করবেন, এবং আশা করি এখানে আপনারা একটা ভালো ইমপ্রুভমেন্ট বা রেজাল্ট পাবেন। সো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। ফাইবার অ্যাক্টিভ থাকবো কোন টাইমে, বেস্ট টাইমগুলো কি কি, এবং বাংলাদেশ টাইমে বলেন ভাইয়া নিউদের জন্য। আচ্ছা, নিউ দের জন্য যেটা বলেন যে হ্যাঁ, নিউ ফ্রিল্যান্সার যেহেতু কম সংখ্যক জব দেখতে পায়, কারণটা কি, ফাইবারের যে জব ফানেলটা এভাবে ডিজাইন করা যে যারা হচ্ছে নিউ সেলার, যারা হচ্ছে অলরেডি রেপুটেড না বা তাদের খুব বেশি রেপুটেশন নেই, তো আলটিমেটলি তাদের সামনে কি হয়, সব ধরনের জবগুলোকে তারা আনলক করে না। সো ফাইবারের যে আমাদের বলবো যে জব পোর্টালটা বা জব ফানেলটা এভাবে কাজ করে। নিউ সেলারদের কাছে কি হয়, খুব অল্প সংখ্যক জব, 15টা 20টা, এবং কিছু সার্টেন সময়জন থাকে। সো আলটিমেটলি আমি যে সময়গুলো বললাম যে দুপুরের দিকে সময়টা বা সন্ধ্যার পরে যে সময়গুলো, রাত 12টা 1টার দিকে সময়গুলো, এই সময়গুলো মোটামুটি কি হয়, নিউ সেলার অনেক জন্য জব পায়। এবং যেটা খুব কমন মোটামুটি সব লেভেলের সেলারদের জন্য যে হচ্ছে যে বেস্ট বা নিউ প্রজেক্টগুলো বা বেশি নাম্বার জবের ফ্রিকোয়েন্সি থাকে সাধারণত আমাদের অ্যারাউন্ড 3-4 AM এর দিকে। তো সেক্ষেত্রে আপনাদের সারা রাত না জাগলেও পারেন, আপনারা হচ্ছে কি আর্লি খুব কুইক ঘুমিয়ে পড়ে ভোরের দিকে উঠতে পারেন, সেই সময়টাতে বাই রিকোয়েস্ট পাঠাতে পারেন। এবং অ্যাট দ্য সেম টাইম সেই সময়টাতে বাই রিকোয়েস্ট ফাইবার শুধু না, ফাইবার ছাড়া অন্যান্য ফ্রিল্যান্স মার্কেট প্লেসগুলোতে বাই রিকোয়েস্ট বা জব পোস্টের ফ্রিকোয়েন্সি অনেক বেশি থাকে, এবং ইনস্ট্যান্ট হচ্ছে কি ইন্টারভিউ বা হায়ারিং এর সম্ভাবনাটা বেশি থাকে। আই হোপ যে আপনি আপনার আনসারটা পেয়েছেন। ওকে, আমরা পরবর্তী কোশ্চেনের আগে আমাদের হচ্ছে যে নিউ ফ্রিল্যান্সের জন্য যে টিপস এন্ড ট্রিক্স গুলো কথা বলছিলাম সেগুলো আমরা শেষ করে ফেলবো। ইন দ্য মিটে আপনাদের কোনো কোশ্চেন থাকলে আপনারা কোশ্চেন করতে পারেন কমেন্টের মাধ্যমে, এবং উইল ট্রাই আওয়ার বেস্ট যে আপনাদের কোশ্চেন আনসার গুলো দেওয়ার চেষ্টা করবো আমরা। আচ্ছা, এরপর যদি বলে থাকি আমি যে লাইক আমরা যেটা বলছি, আপনি ফর এক্সাম্পল আপনি লাস্ট 1 মাসে আপনি হচ্ছে যে মোটামুটি 100 বা 150 প্রপোজাল সেন্ড করছেন, বাট আপনি তেমন কোনো রেসপন্স পাচ্ছেন না, বা হচ্ছে কি আপনি কোনো ক্লায়েন্টের কাছে নক পাচ্ছেন না বা ইন্টারভিউর জন্য ইনভিটেশন পাচ্ছেন না, এটা একটা ইস্যু। আবার যদি একটা ইস্যু হয় যে লাইক আপনি নক পাচ্ছেন বাট ক্লায়েন্টকে কনভিন্স করতে পারতেছেন না ফাইনালি জবটা পাওয়ার জন্য, তো সেক্ষেত্রে আমি বলবো যে লাইক ফার্স্ট অফ অল আপনি যদি নক না পান, সেক্ষেত্রে আমি বলবো যে আপনার ডেইলি যতগুলো বাই রিকোয়েস্ট পাঠাচ্ছেন সেগুলোর জন্য আপনি কি করতে পারেন, গুগল শিটের মাধ্যমে হোক বা হচ্ছে কি মাইক্রোসফট এক্সেলের মাধ্যমে হোক, আপনি সেগুলো ট্র্যাকিং রাখেন যে কোন বাই রিকোয়েস্টের জন্য কোন প্রপোজালটা আপনি পাঠাচ্ছেন। কারণ আমরা এটা কি করতে পারি, প্রতিদিন শেষে আমরা এটা ট্র্যাক করতে পারি বা গুগল শিটে আমরা এটাকে রেখে দিতে পারি। এবং সেটা কি করতে পারেন, প্রতি মাসে একজন সিনিয়র যারা আছেন, যারা হচ্ছে ফাইবারে ভালো ফ্রিল্যান্সিং করতেছেন বা অ্যাজ এ কনসালটেন্ট হিসেবে কাজ করতেছেন, বা আমাদের কমিউনিটিগুলোতে বিভিন্ন কমিউনিটিগুলোতে অনেক সিনিয়র ভাইরা আছেন যারা হচ্ছে কি করে আমাদের এই ধরনের বিভিন্ন ধরনের প্রশ্নের উত্তর দেন, তো তাদের সাথে পার্সোনালি কমিউনিকেট করে বা কথা বলে আপনারা কি করতে পারেন, সেইগুলোর উপরে ফিডব্যাক দিতে পারেন যে ভাই আমি এই লাস্ট 1 মান্থে আমি 150 প্রপোজাল সেন্ড করছি, বাট একটাও আমার কাছে কোনো নক আসে নাই। সেই ক্ষেত্রে আমার কভার লেটার এবং জবের রেসপেক্টে কভার লেটারের যে কোয়ালিটি সেটা যদি আপনি একটু কাইন্ডলি চেক করে দিতেন বা কিছু কভার দেখে যদি আপনি ফিডব্যাক দিতেন, তাহলে কি করতে পারবেন, সো আপনি আপনার ইমপ্রুভমেন্টের জায়গাটা বা কোন জায়গায় ভুল হচ্ছে বা কোন জায়গায় ইমপ্রুভ করলে আপনি ফার্দার নক পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে সেটা আপনারা বুঝতে পারবেন। আর আদারওয়াইজ আপনি যেভাবে ট্রাই করতে থাকেন এবং একটা সার্টেন টাইম পরে গিয়ে কিন্তু আপনি
আপনি আপনার ডিমোটিভেট হয়ে যাবেন বা হতাশ হয়ে গিয়ে ফ্রিল্যান্সিং ছেড়ে দেবেন যে না ফ্রিল্যান্সিং আমার জন্য বা আমি হয়তো বা এখানে সাকসেসফুল হতে পারবো না। সো আলটিমেটলি এই ধরনের ডিসিশনে যাওয়ার আগে আমি বলবো যে অবভিয়াসলি সিনিয়র যারা ফ্রিল্যান্সার আছেন, যারা সাকসেসফুল পিপল আছেন, তাদের সাথে কি করা, অবভিয়াসলি তাদের সাথে কথা বলা এবং তাদের কাছ থেকে ফিডব্যাক নেওয়া। এবং আপনার চাইলে হচ্ছে আমাদের যে ফ্রিল্যান্সিং কমিউনিটি, গো ফ্রিল্যান্সার ফ্রিল্যান্সিং কমিউনিটি, সেই কমিউনিটিতে আপনারা বিভিন্ন কোশ্চেন করতে পারেন বা সাজেশনের জন্য যারা সিনিয়র আছেন, যারা অ্যাক্টিভ মেম্বার আছেন, তাদেরকে হচ্ছে আস্ক করতে পারেন। আই হোপ যে আপনারা হচ্ছে যে এখান থেকে সাপোর্ট পাবেন বা হচ্ছে প্রপার গাইডলাইন পাবেন। ওকে, এরপর যেটা বলা হচ্ছে যে লাইক আপনারা ফাইবারে যদি আপনারা ফাইবারে ফ্রি কোর্স আছে, এই ফ্রি কোর্স করে থাকেন বা যদি নাও করে থাকেন, অনেকে জানার কথা যে কিভাবে কি হয়। ফাইবার সরাসরি রিকমেন্ড করে কোরা একটা প্ল্যাটফর্ম আছে, আমরা হয়তো অনেকে জানি বা অনেকে জানি না। কোরা হচ্ছে কি একটা ওয়ার্ল্ডের সবচেয়ে বড় কোশ্চেন এন্ড আনসার ওয়েবসাইট। তো কোরাতে কি করতে বলে আপনাকে, ফাইবার থেকে রিকমেন্ড করে যে ইউ শুড প্রমোট ইউর গিগ অন কোরা এন্ড ইউ শুড বি অ্যান অ্যাক্টিভ মেম্বার অন কোরা। সো কোরাতে কি হয়, আপনি যদি একজন গ্রাফিক ডিজাইনার হয়ে থাকেন, সো গ্রাফিক ডিজাইন রিলেটেড যে কোশ্চেনগুলো আসে সেগুলো আপনি আনসার করার চেষ্টা করেন। তো সেক্ষেত্রে আপনি দুটো ল্যাঙ্গুয়েজে আনসার করতে পারেন, যে একটা হচ্ছে বাংলা ল্যাঙ্গুয়েজে এবং একটা ইংরেজি ল্যাঙ্গুয়েজে। সো আলটিমেটলি আপনি যদি ইন্টারন্যাশনাল ক্লায়েন্টকে টার্গেট করে সার্ভিস অফার করতে চান বা কনভিন্স করতে চান, সেক্ষেত্রে আপনি ইংলিশে আনসার করবেন। এবং অ্যাট দ্য সেম টাইম আপনি যদি বাংলায়, আপনার যদি একটা হচ্ছে কি বাংলা লোকাল ক্লায়েন্টের কাছ থেকে আপনি যদি একটা জব অপরচুনিটি চান বা হচ্ছে যে একজন হচ্ছে যে ইন্ডাস্ট্রি এক্সপার্ট হিসেবে নিজেকে প্রমাণ করতে চান, ইন দ্যাট কেস কি করতে পারেন, আপনি বাংলায় আনসার দিতে পারেন। তো এই ক্ষেত্রে যেটা সুবিধা হয় যে লাইক ফর এক্সাম্পল যে একজন গ্রাফিক ডিজাইন রিলেটেড কোনো কোশ্চেন করতেছে বা ওয়েব ডিজাইন রিলেটেড কোনো কোশ্চেন করতেছে, সেখানে যদি আপনি একজন সেলার হয়ে আপনি যদি হচ্ছে আপনার এক্সপিরিয়েন্সটা ওয়েব ডিজাইনের এক্সপিরিয়েন্স থেকে সেই আনসারটা দেওয়ার চেষ্টা করেন, এবং সেক্ষেত্রে যদি আপনার ফাইবারের প্রোফাইলের লিঙ্কটাকে সেখানে হচ্ছে কি করেন, স্মার্টলি হচ্ছে প্লেস করেন, আপনি অ্যান্সার দিলেন এবং ফর ইফ ইউ আর লুকিং ফর আ প্রফেশনাল সার্ভিস or professional web design service, then you can visit my service at Fiverr দিয়ে আপনার ফাইবার গিগে লিঙ্কে দিলেন। সো আলটিমেটলি এখান থেকে কি হবে, আপনি সেই ক্লায়েন্ট এবং এট দ্য সেম টাইম আদার্স যারা আপনার সেই আনসারটা দেখতেছে, আপনার আমরা জানি যে এটা আপনি যদি মোটামুটি একটা ভালো আনসার দেন বা পপুলার আনসার হয়, তো সেক্ষেত্রে আপনার 2 থেকে 3 দিনের মধ্যে বা 4 দিনের মধ্যে 500-1000 পর্যন্ত ভিউ হয়ে যায় কোরাতে। সো কোরাটা অনেক পপুলার একটা মার্কেট প্লেস, কোশ্চেন আনসার সাইট, যেখানে হচ্ছে কি বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে ওয়ার্ল্ড ওয়াইড পিপলরা কি করে, কোশ্চেন করে, বিভিন্ন ভাষাভাষী পিপলরা ওটা কোশ্চেন করে এবং সেখানে সেই ইন্ডাস্ট্রির পিপলরা সেখানে আনসার দেয়। তো এটার মাধ্যমে ব্যাকলিংকের মাধ্যমে আপনি আপনার সার্ভিসগুলোতে আপনার গিগের প্রোফাইলে কি করতে পারেন, অনেক ভিজিটর নিয়ে যেতে পারেন এবং সেখান থেকে আপনি নতুন ক্লায়েন্ট জেনারেট করতে পারেন বা তৈরি করতে পারেন। সো এটা কিন্তু ফাইবার ইটসেলফ, মানে ফাইবার নিজেরাও প্রমোট করে বা এনকারেজ করে ফ্রিল্যান্সারদেরকে। বাট আমাদের কি করি, আমরা ম্যাক্সিমাম সময় এইগুলোতে টাইম স্পেন্ড না করে কি করি, বিভিন্ন জায়গায় গিয়ে ফাইবারে গিগ কিভাবে র্যাঙ্ক করা যায়, ফাইবারে এসইও কিভাবে করলে ফার্স্ট পেজে র্যাঙ্ক করা যায়, এই বিষয়গুলো নিয়ে, যেটা 100% আমাদের কারো হাতে থাকে না। তো আমরা এসইও যতই করি না কেন বা হচ্ছে যত বেশি স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করি না কেন, আপনি যদি ভালো কাজ না করেন, অবভিয়াসলি ফাইবারের ফার্স্ট পেজে আসাটা কোয়াইট ইম্পসিবল আমি বলবো। সো অবভিয়াসলি আপনাকে ফাইবারের এসইও বা যদি বলি যে গিগের এসইও যেটা আছে সেগুলো ফলো করতে হবে, ফাইবারের রিকমেন্ডেশনগুলো ফলো করতে হবে। অ্যাট দ্য সেম টাইম আপনাকে 100% স্যাটিসফাইড ক্লায়েন্ট রাখতে হবে, দ্যাট মিনস কি আপনাকে ভালো কাজ করতে হবে। আপনি যে কাজগুলো করতেছেন সেই কাজগুলো প্রপারলি মানে পারফেক্টলি ডেলিভারি করতে হবে, মোর দেন এক্সপেকটেশন, ক্লায়েন্ট যতটুকু চাচ্ছে তার চেয়ে বেশি হ্যাপি করার চেষ্টা করতে হবে। সো এই বিষয়গুলো করলে অবভিয়াসলি আপনি কি করতে পারবেন, ফার্স্ট পেজে অটোমেটিক ভাবে র্যাঙ্কিং আসবে। এবং এটা কি একটা চিরস্থায়ী বিষয় না, আপনি একটা র্যাঙ্কে আসলেন, র্যাঙ্কে আসার পর আপনি সারা জীবন র্যাঙ্কিং এ থাকবেন, এটা আসলে একটা ভুল ধারণা। সো এটা একটা পিরিয়ডিক বিষয়। সো আমি যদি বলি এটা একটা পিরিয়ডিক সাইকেলের মতো কাজ করে। সো আপনি মোটামুটি ফার্স্ট পেজে আসলেন, আসার পর ঠিক 2 থেকে 2.5 মাসের মতো থাকলেন বা 1.5 মাস থাকলো। সো আলটিমেটলি তারপরে আপনার গিগটা কিন্তু অটোমেটিক ভাবে র্যাঙ্কটা পিছাবে, সেকেন্ড পেজ, থার্ড পেজ বা ফিফথ পেজে চলে যাবে। এবং আপনি সেই সময় গিয়ে আপনি প্রপারলি ভালোভাবে কাজ না করে শুধুমাত্র যদি এসইও নিয়ে পাগল হয়ে যান বা সেখানে টাইম স্পেন্ড করেন, সেটা আসলে বোকামি বা ওয়েস্ট অফ টাইম ছাড়া কিছুই হবে না। তো আলটিমেটলি বলবো যে হচ্ছে যে ফাইবারে র্যাঙ্ক করানোর জন্য শুধুমাত্র ফাইবারের বলবো যে এসইও, গিগের এসইও করাটাই এনাফ না। সেই সাথে সাথে আপনার কি করতে হবে, ফাইবার যেটা বলে বা রিকমেন্ড করে যে হচ্ছে যে ক্লায়েন্টরা যা চাচ্ছে সেটা প্রপারলি ডেলিভার করা এবং ইফ পসিবল ডু মোর দেন হোয়াট ইউ অফার। সো আলটিমেটলি তাদেরকে হাইলি স্যাটিসফাইড করার জন্য। সো আশা করি নিউ ফ্রিল্যান্সার যারা আছেন এই বিষয়গুলো যদি মাথায় রাখেন এবং এই বিষয়গুলো করার পরে যদি আপনি কোনো রেজাল্ট না পান, লেটস সে আপনি পুরো 1 মাস থেকে এই বিষয়গুলো করলেন, তারপর আপনি আসলে কোনো রেজাল্ট পাচ্ছেন না, তো সেক্ষেত্রে আমার সাজেশন হবে লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা হচ্ছে যে এই 1 থেকে 5 পর্যন্ত যে পয়েন্টগুলো বললাম সেই পয়েন্টগুলো আপনি আবার রিপিট করতে শুরু করেন। মানে কি, ফার্স্ট হচ্ছে কি আপনার হচ্ছে যে লাইক যেটা প্রথমের দিকে বললাম যে আপনার কি মানে বায়ার রিকোয়েস্ট পাঠানো বা হচ্ছে পোর্টফোলিও, আর আপনি পোর্টফোলিও বাড়াতে থাকেন, শুরু করেন পোর্টফোলিও বাড়ান, বিভিন্ন ক্যাটাগরি বিভিন্ন ইন্ডাস্ট্রি পোর্টফোলিও বাড়ান, রিচ পোর্টফোলিও বাড়ান, ইমপ্রুভ করেন স্কিলটাকে। এট দ্য সেম টাইম আপনি কি বায়ার রিকোয়েস্ট গুলোকে যদি ইন দ্য মিটার বায়ার রিকোয়েস্ট থেকে ভালো রিপ্লাই না আসে, সেক্ষেত্রে অবশ্যই কারোর সাথে কনসাল্ট করলে সেখান থেকে কিছু ফিডব্যাক পাবেন, সেই ফিডব্যাকের আলোকে আবার বায়ার রিকোয়েস্ট পাঠানো সেন্ড করেন। তারপরে ফাইবারের ফোরামে অ্যাক্টিভ হয়ে যান, ফাইবারের ফোরামে আপনি রেগুলার স্টাডি করেন,
বিভিন্ন কোশ্চেন করেন এবং হচ্ছে গিয়ে যেগুলো হচ্ছে গিগ প্রমোশনের যে ক্যাটাগরি, সেখানে আপনি গিগটাকে প্রমোট করেন, সার্ভিসটাকে প্রমোট করেন, বা কোনো সাজেশন বা ফিডব্যাক চাইলে সিনিয়র বা এক্সপার্ট যারা সেলার আছেন, সিনিয়র সেলার আছেন, তাদের কাছ থেকে ফিডব্যাক এক্সপেক্ট করতে পারেন। আই হোপ যে এই বিষয়গুলো যদি আমরা রেগুলার বেসিস কন্টিনিউ করি এবং হচ্ছে যে অব্যাহত রাখি, সো আই থিঙ্ক যে 3 মান্থস যদি কেউ এই স্টেপগুলো ফলো করে, সো ফাইবারে সাকসেসফুল হবে না, এটা আসলে কোয়াইট ইম্পসিবল আমি বলবো। এবং তারপর যদি কেউ আশানুরূপ সাফল্য না পায়, সেক্ষেত্রে বলবো যে অবভিয়াসলি আপনার কার সাথে হচ্ছে 1-to-1 একটা কাউন্সিলিং প্রয়োজন। মানে যারা হচ্ছে কি ক্যারিয়ার কাউন্সিলর হিসেবে কাজ করেন বা যারা হচ্ছে কি এই ইন্ডাস্ট্রিতে সফল মোটামুটি, তার সাথে আপনার কি 1-to-1 একটা কাউন্সিলিং প্রয়োজন। তার মানে কি অবভিয়াসলি আপনার একটা বা দুটা প্রবলেম না, অনেকগুলো বিষয় হয়তো প্রবলেম আছে বা আন্ডারস্ট্যান্ডিং কিছু গ্যাপ আছে, সেটা কমিউনিকেশন হতে পারে, সেটা হতে পারে যে ক্লায়েন্ট কনভিন্স করা বা অন টাইম রিপ্লাই দিচ্ছে না, বা প্রপারলি আপনি বা রিকোয়েস্ট করতে পারতেছেন না, বা আপনার গিগের প্রাইসিংটাতে সমস্যা আছে। অনেক ধরনের যখন সমস্যা একত্রিত হবে, তো সেক্ষেত্রে আপনার কি 2 থেকে 3 মাস এই প্রসেসটা ফলো করলেও আপনি হয়তো বা রেজাল্ট পাচ্ছেন না বা পাবেন না। তো সেক্ষেত্রে বলবো যে অবভিয়াসলি এই ধরনের যদি ইস্যু হয়ে থাকে, ইন দ্যাট কেস অবভিয়াসলি আপনাদের উচিত যে একজন সিনিয়র কার সাথে কনসাল্ট করা, এবং সেখান থেকে আই হোপ যে আপনি কিছু দিক নির্দেশনা পাবেন বা গাইডলাইন্স পাবেন, এবং নতুন উদ্যমে আবার নতুন ভাবে ট্রাই করা। আশা করি আপনারা নতুন যারা ফ্রিল্যান্সার বা এক্সিস্টিং ফ্রিল্যান্সার আছেন, তারা হচ্ছে গিয়ে এই ইনফরমেশনগুলো যদি ফলো করেন, তাহলে অবভিয়াসলি ভালো কিছু একটা করতে পারবেন এবং হচ্ছে খুব শীঘ্রই সফলতা লাভ করতে পারবেন ফাইবার মার্কেট প্লেসে। এবং আমরা হচ্ছে যে নেক্সট আমরা হচ্ছে আর কয়েকটা কোশ্চেন নিয়ে নিব, এবং আমাদের সময় মোটামুটি অলমোস্ট 50 মিনিটস, আমাদের লাইভের 50 মিনিটস হয়ে গেছে, যদিও আমরা মোটামুটি 30 থেকে 40 মিনিটের মতো লাইভটা করতে চেয়েছিলাম, বাট আমাদের আলোচনার সাপেক্ষে এটা আসলে দীর্ঘায়িত হয়েছে। বাট আমরা হচ্ছে যে তারপর আরো 2-1টা কোশ্চেন নিয়ে আমাদের লাইভটা শেষ করব। এরপরও আপনারা চাইলে যারা কোশ্চেন করবেন বা কোশ্চেনগুলো করে রাখতে পারেন কমেন্টে, এবং আমরা ট্রাই করবো যে আপনার কোশ্চেনগুলো আনসার দেওয়া কমেন্টের মাধ্যমে লাইভের পরে, ইনশাল্লাহ। আচ্ছা, আমরা পরবর্তী কোশ্চেন কিছু নিয়ে নেই। আচ্ছা, আশরাফ ভাই একটা কোশ্চেন করছেন যে ফাইবার কিওয়ার্ড ওয়ার্ডপ্রেস ফ্রিল্যান্সারদের জন্য ফাইবার কিওয়ার্ডস কি কি হতে পারে ইন কারেন্ট টাইম এন্ড ফর ইন জেনারেল ট্রাফিক। ওকে, নাইস কোশ্চেন। সো যারা আপনারা ওয়ার্ডপ্রেস ওয়েব ডিজাইনে কাজ করতেছেন ফাইবারে, সো আলটিমেটলি আমার অবশ্যই রিকমেন্ডেশন আছে কিছু, যে ল্যাঙ্গুয়েজ আপনারা যেই কিওয়ার্ডগুলোকে বর্তমানে সমসাময়িক যে কিওয়ার্ডগুলো বা কম্পিটিটিভ কিওয়ার্ড, বা যেই কিওয়ার্ডগুলোতে আপনাদের মোটামুটি হচ্ছে যে কিওয়ার্ডগুলোতে কম্পিটিশন বেশি এবং যেগুলোকে টার্গেট করে আপনারা আপনাদের গিগের কন্টেন্ট রেডি করতে পারেন। সো আপনারা অনেকেই জানবেন বা সকলে জানেন আই হোপ, যে একটা গিগ তৈরি করার আগে প্রধান শর্ত হচ্ছে আপনার কিওয়ার্ড সেট করতে হবে। সো ফার্স্ট অফ অল একটা মেইন কিওয়ার্ড থাকতে হবে এবং মিনিমাম 4টা সেকেন্ডারি কিওয়ার্ড থাকতে হবে। টোটাল 5টা কিওয়ার্ড আপনি সেট করবেন, দেন হচ্ছে আপনি কি করবেন, গিগের টাইটেল এবং ডেসক্রিপশন, এফএকিউ এবং গিগের ট্যাগ, এই ট্যাগগুলোকে আপনারা প্রিপেয়ার করবেন। সো সেক্ষেত্রে যদি বলি ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে, যদি ভাই বলছেন স্পেসিফিক ওয়ার্ডপ্রেসের জন্য কি হয়, সো ওয়ার্ডপ্রেসের জন্য সবচেয়ে পপুলার যে ক্যাটাগরিগুলো, সেটা সবচেয়ে কম্পিটিটিভ এবং সবচেয়ে পপুলার যে ট্যাগগুলো বা কিওয়ার্ডগুলো, সেগুলো হচ্ছে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট এক নাম্বার হতে পারে। অনেকে আবার ওয়ার্ডপ্রেস ডিজাইনটাকে 1 নম্বরে রাখেন। সো এটা হচ্ছে এক একজনের স্ট্র্যাটেজি একই রকম। লেটস সে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের কম্পিটিশন অনেক বেশি, সেহেতু আপনি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের কিওয়ার্ডটাকে ফোকাস করে যদি আপনার গিটাকে র্যাঙ্ক করতে চান, সো সেক্ষেত্রে একটু টাফ হবে। অন দ্য আদার হ্যান্ড, আমি যদি বলি যে ওয়ার্ডপ্রেস ডিজাইন লেস কম্পিটিটিভ, সেক্ষেত্রে আপনি কি ওয়ার্ডপ্রেস ডিজাইনটাকে আপনার প্রাইমারি কিওয়ার্ড হিসেবে সেট করে আপনার গিগটাকে তৈরি করতে পারেন। তো সেক্ষেত্রে চান্সেস আর হাই যে আপনি খুব কুইক বা মানে সেম এফোর্টে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের জন্য কিওয়ার্ডটাকে ফোকাস করে যত উপরে র্যাঙ্ক করতে পারবেন, তার চেয়ে বেশি উপরে র্যাঙ্ক করতে পারবেন ওয়ার্ডপ্রেস ডিজাইন দিয়ে, বিকজ অফ দিস ইজ আ লেস কম্পিটিটিভ কিওয়ার্ড। আচ্ছা, তাহলে গেল ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট এবং ওয়ার্ডপ্রেস ডিজাইন। তারপরে যেটা আসে সেটা হচ্ছে রেসপন্সিভ ওয়েবসাইট বা রেসপন্সিভ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। এটা হচ্ছে কি থার্ড কিওয়ার্ড, এটাকে আপনারা কনসিডার করতে পারেন। এবং তারপরে যেটা আসে যে হচ্ছে যে ওয়ার্ডপ্রেস ব্লগ বা ওয়ার্ডপ্রেস ব্লগস। তো ওয়ার্ডপ্রেস ব্লগটা খুব পপুলার, আমরা অনেকে জানি যে ওয়ার্ডপ্রেসের জন্ম হয়েছে কি ব্লগিং কনসেপ্ট দিয়ে বা ব্লগিং প্ল্যাটফর্ম হিসেবে। সো আলটিমেটলি ওয়ার্ডপ্রেস দিয়ে ব্লগ তৈরি করার যে কনসেপ্টটা, এটা একটা মোটামুটি পপুলার একটা ক্যাটাগরি বলতে পারি, বা হচ্ছে যে পপুলার একটা কিওয়ার্ড বলতে পারি। এরপরে যদি আসে সেটা আসে হচ্ছে যে ওয়েব ডিজাইন, বা আমি বলবো যে এখানে ওয়েব ডিজাইন অর বিজনেস ওয়েবসাইট। সো এই 5টা কিওয়ার্ড বা 7টা কিওয়ার্ড নিয়ে আপনারা মোটামুটি কাজ শুরু করতে পারেন। এই 7টা কিওয়ার্ড তো ব্যবহার করা যায় না, মোটামুটি হচ্ছে যে ট্যাগের মধ্যে আমরা 5টা ব্যবহার করতে পারবো। সো প্রায়োরিটি অনুযায়ী আপনারা কি করতে পারেন, এট ফার্স্ট হচ্ছে যে আমরা বলবো যে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, ওয়ার্ডপ্রেস, তারপর হচ্ছে বলবো যে ওয়ার্ডপ্রেস ডিজাইন, থার্ড বলবো যে ওয়েবসাইট ডিজাইন, আর ফোর্থ বলবো ওয়ার্ডপ্রেস ব্লগ, আর 4 নাম্বার বলবো যে আমরা কি যেটা হচ্ছে রেসপন্সিভ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট আর হচ্ছে কি বিজনেস ওয়েবসাইট। সো এগুলো মোটামুটি ওয়ার্ডপ্রেসের জন্য, ওয়ার্ডপ্রেস ক্যাটাগরির জন্য আমাদের হচ্ছে যে পপুলার কিওয়ার্ড বা কম্পিটিটিভ কিওয়ার্ড, যেগুলো আপনারা
ব্যবহার করতে পারেন। এট দ্য সেম টাইম আমি সবাইকে এনকারেজ করবো বা রিকমেন্ড করি যে লাইক হচ্ছে যে এই বিষয়টা আসলে এখন এটা আছে বা 1 মান্থ বা 2 মান্থস পরে এটা নাও থাকতে পারে। সো আলটিমেটলি বেসড অন সার্চ কি করে আমরা সবাই জানি যে হচ্ছে আমাদের গুগলের সার্চ ইঞ্জিন যেমন ভাবে আমাদের কাস্টমারদের কোয়েরির উপর বেস করে তারা হচ্ছে লার্নিং মানে এআই বেসড লার্নিং তারা তাদের হচ্ছে যে কোয়েরির উপর বেস করে তারা কি করে লার্ন করে যে কি ধরনের কোয়েরিগুলো বেশি আসতেছে। সো ফাইবারের সার্চ ইঞ্জিনও কিন্তু সেম ভাবে অলমোস্ট সেম ভাবে কাজ করে যে লাইক হচ্ছে যে যেসব ক্লায়েন্টরা যখন হায়ার করতে আসে বা সার্ভিস যখন তারা পারচেস করতে আসে তারা যেই কিওয়ার্ড লিখে সার্চ করতেছে বেসড অন দোজ সাজেশন বা সাজেস্টেড কিওয়ার্ড। সো ফাইবারের সার্চ ইঞ্জিনটা কি কাজ করে এবং আলটিমেটলি আমরা যখন কোনো একটা কিওয়ার্ড লিখে ফাইবারে সার্চ করি লগ ইন অবস্থায় অথবা লগ আউট অবস্থায়, তো আলটিমেটলি উপরে কি সাজেস্টেড কিছু কিওয়ার্ড থাকে। সো আপনি যদি শুধুমাত্র ওয়ার্ডপ্রেস লিখে সার্চ দেন তো সবচেয়ে মোটামুটি ওয়ার্ডপ্রেস এবং ওয়ার্ডপ্রেস রিলেটেড যে পপুলার কিওয়ার্ডগুলো সাজেস্টেড কিওয়ার্ডের মধ্যে পেয়ে যাবেন। এক্ষেত্রে আমি যদি বলি আপনি একজন ডিজিটাল মার্কেটার হয়ে থাকেন, তো সেক্ষেত্রে আমি বলবো যে ফর এক্সাম্পল আপনি একজন ডিজিটাল মার্কেটার। সো ডিজিটাল মার্কেটার হিসেবে আপনি লেটসে আপনি সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টে কাজ করেন। সো সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টে যদি আপনি সার্চ করেন ফাইবারে, সো আলটিমেটলি সেটার সাথে রেলেভেন্ট পপুলার যে কিওয়ার্ডগুলো সেগুলো কিন্তু ফাইবার নিজে থেকে রিকমেন্ড করবে। এটা একটা ওয়ে কিওয়ার্ডগুলোকে সিলেক্ট করার। আরেকটা ওয়ে যেটা হচ্ছে যে ফার্স্ট পেজে যে গিগগুলো থাকবে সেই গিগের মোটামুটি র্যান্ডমলি আপনি 10 থেকে যদি 12টা গিগ ওপেন করেন সেক্ষেত্রে দেখবেন যে ওই উপরে যে সাজেস্টেড কিওয়ার্ডগুলো আছে সেগুলোর সাথে মোটামুটি যেগুলো ম্যাচ করবে বা হচ্ছে যেই কিওয়ার্ডগুলো মোটামুটি রিপিটিভ, যদি আপনি দেখি যে আপনি 10টা সেলারের প্রোফাইল দেখলেন ডিজিটাল মার্কেটিং ইন্ডাস্ট্রিতে, সো আলটিমেটলি বা সেম সার্ভিস অফার করতেছে তারা হচ্ছে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট সার্ভিস অফার করতেছে। তো সেক্ষেত্রে 10টা ফ্রিল্যান্সারের প্রোফাইলের ট্যাগ যদি তারা হচ্ছে লেটস সে 2টা বা 3টা ট্যাগ যদি কি হয় কমন থাকে, সো আলটিমেটলি সেগুলোকে আপনি প্রাইমারি বা সেকেন্ডারি কিওয়ার্ড হিসেবে সিলেক্ট করতে পারবেন। এবং ইন মোস্ট কেসেস সেই যে কিওয়ার্ডগুলো পাবেন যেগুলো মোস্ট ফ্রিকোয়েন্টলি ইউজড হয়েছে 10টা সেলারের প্রোফাইলে বা গিগে, সেগুলো দেখবেন যে সাজেস্টেড কিওয়ার্ডের সাথে ম্যাচ করে বা আলটিমেটলি আপনি এখানে একটা ডিসিশন নিতে পারবেন। এবং এখানে এটা বলে রাখা ভালো যে নাথিং ইজ ফিক্সড অন ফাইবার অর এনি সার্চ ইঞ্জিন অ্যালগোরিদম। তো আলটিমেটলি যেটা হয় যে আমাদের কি করতে হয় রেগুলার বেস এটাকে আপডেট করতে হয়, রিসার্চ করতে হয় এবং আমাদের কি করতে হয় ট্রেন্ডটার সাথে ট্রেন্ডটা বুঝতে হয় এবং এটা বোঝার জন্য সবচেয়ে ইফেক্টিভ ওয়ে হচ্ছে রিসার্চ করা। আই হোপ যে আশরাফ শাহিন ভাই আপনি আপনার কোশ্চেনের আনসার পেয়েছেন। সো আমরা আজকের লাইভ এখানেই শেষ করব এবং পরবর্তীতে অবশ্যই আমরা হচ্ছে কি বাই রিকোয়েস্ট বা কিভাবে একটা প্রপোজাল সেন্ড করতে হয়, হাউ টু সেন্ড আ রাইট আ উইনিং কভার লেটার অর প্রপোজাল, এটা নিয়ে আমরা লাইভে আসবো। এবং ইন দ্য মিন টাইম আমরা প্ল্যানিং করতেছি যে হচ্ছে আমাদের যে লাইভগুলো আছে সেগুলোতে বিভিন্ন ফিল্ডে যারা এক্সপার্ট লাইক হচ্ছে আপওয়ার্কে যারা এক্সপার্ট বা ফাইবারে পুরো স্পেসিফিক কোনো একটা সেক্টরে এক্সপার্ট, সেই ধরনের এক্সপার্টদেরকে নিয়ে আমরা হচ্ছে কি কম্বাইন কিছু লাইভ করব। এতে করে যেটা হবে যে লাইক ফর এক্সাম্পল আমি হচ্ছে ওয়েব ডিজাইন বা ডিজিটাল মার্কেটিং ইন্ডাস্ট্রি, সো আলটিমেটলি আমি হচ্ছে কি ওয়েব ডিজাইন বা ডিজিটাল মার্কেটিং ইন্ডাস্ট্রি রিলেটেড ইনফরমেশনগুলো খুব ডিপলি হয়তো বা প্রোভাইড করতে পারবো। বা এট দ্য সেম টাইম একজন যদি ইমেল মার্কেটার থাকেন যিনি সাকসেসফুলি ফ্রিল্যান্সিং করতেছেন এবং ইমেল মার্কেটিং নিয়ে যে হচ্ছে একজন ফ্রিল্যান্সিং করলে তার স্কোপ বা অপরচুনিটি কি রকম থাকতে পারে, সেক্ষেত্রে যারা ইমেল মার্কেটার হিসেবে কাজ করতেছেন তাদের জন্য অনেক হেল্পফুল হবে। এট দ্য সেম টাইম যিনি কন্টেন্ট রাইটার হিসেবে বা আর্টিকেল রাইটার হিসেবে ফ্রিল্যান্সিং করতেছেন এরকম একজনকে যদি এক্সপার্টকে আমরা নিয়ে আসি তাহলে কি হবে, তাহলে সেক্ষেত্রে সেই ফিল্ডে যারা কাজ করতেন তারা অনেক হেল্পফুল ইনফরমেশন পাবেন। সো আমরা ট্রাই করবো আমাদের পরবর্তী যে লাইভগুলো বা ইভেন্টগুলো সেগুলোতে আমাদের বিভিন্ন এক্সপার্টদেরকে মানে আমাদের সাথে রাখার অ্যাজ আ গেস্ট হিসেবে অ্যাড হবেন এবং ওনারা ওনাদের এক্সপিরিয়েন্স শেয়ার করবেন আমাদের কমিউনিটি মেম্বারদের সাথে এবং আপনাদের সাথে, যাতে করে আমাদের টুগেদার উই ক্যান গ্রো to serve our nation for the international marketplaces like Fiverr and Upwork. So ultimately আমরা আমাদের কান্ট্রিকে প্রেজেন্ট করতেছি এই প্ল্যাটফর্মগুলোতে। সো আমরা যত ভালোভাবে স্কিল আমাদের যে নেক্সট জেনারেশন যত স্কিল হবে আমাদের জন্য এখানে তত সম্ভাবনা একটা অপরচুনিটি অপেক্ষা করতেছে। আমি বলবো যে আমরা অনেকেই জানি বা কিছুদিন আগে আমি একটা পোস্ট দিয়েছিলাম আমার পার্সোনাল প্রোফাইল থেকে যে লাইক যে আমরা জানি যে পোশাক শিল্প, সো পোশাক শিল্পের সাথে কম্পিট করা হচ্ছে যে যেটা বলা হচ্ছে যে মোটামুটি লাস্ট অর্থ বছরে মোটামুটি 6.5 লক্ষ ফ্রিল্যান্সার 500 মিলিয়নের উপরে বেশি আর্ন করছে। তো আলটিমেটলি আমরা যদি আসলে প্রপারলি ট্রেন জেনারেশন তৈরি করতে পারি বা প্রপারলি আমরা যদি গাইড করতে পারি আমাদের নেক্সট জেনারেশনকে বা আপকামিং জেনারেশনকে, তাহলে অবভিয়াসলি এই পোশাক শিল্পের চেয়ে বেশি রেভিনিউ জেনারেট করবে ফ্রিল্যান্সিং সেক্টরটা, এই বিষয়ে আসলে কোনো ডাউট নেই এবং এটা আসলে খুব বেশি দূরে নয়। সো এটা আমরা একটু একসাথে করতে পারি এবং এটা আসলে কি কোনো ব্যক্তি প্রচেষ্টায় বা কোনো নির্দিষ্ট কোনো অর্গানাইজেশন প্রচেষ্টা হবে না, বাট আমরা হোল মানে কি করবো কমিউনিটি যতগুলো কমিউনিটি আছে এই কমিউনিটি লিডার যারা আছি আমরা সকলে মিলে এবং আমাদের কমিটি মেম্বার যারা আছেন আমরা সকলে মিলে আমরা কি করতে পারি একটা বেটার জেনারেশন তৈরি করতে পারি, যেখানে কি হবে একদম হচ্ছে যে প্রপার ইনফরমেশন বা প্রপারলি ইনফরমেশন পাবে আমাদের নেক্সট জেনারেশন এবং তারা মিসগাইডেড হবে না চটকদারি কোনো বিজ্ঞাপন বা হচ্ছে কি কোনো নিউজের দ্বারা।
সো আমরা এই বিষয়গুলোতে লক্ষ্য রাখবো এবং হচ্ছে ফ্রিল্যান্সিং নিয়ে অনেকের অনেক মিসকনসেপশন কাজ করে, সেগুলো থেকে বেরিয়ে আসার চেষ্টা করবো। এটা একটা ক্যারিয়ার বা যেখানে একটা বিজনেস অপরচুনিটি থাকে, এন্ড অবভিয়াসলি ইউ শুড এইম ফর অ্যাটলিস্ট 6 to 1 year, অ্যাটলিস্ট মানে আপনার 1 ইয়ারের একটা মাইন্ডসেট থাকতে হবে যে আমি 1 ইয়ার আমি এখানে স্পেন্ড করবো। সো 3 মান্থস বা 4 মান্থস বা 6 মান্থ আপনার স্কিল ডেভেলপমেন্ট, বাকি সময়টাতে আপনি কি করবেন, আপনি হয়তো 3 মাসের পরেই আর্নিংটা শুরু করে দিতে পারেন। তার মানে কিন্তু আপনি একজন সাস্টেনেবল ফ্রিল্যান্সার বা হচ্ছে কি যিনি হচ্ছে রেভিনিউ জেনারেট করবে অনগোয়িং বেসিস, এটা মানে হয় না আসলে অনেক ক্ষেত্রে। তো এটাকে এখানে সাস্টেনেবল ক্যারিয়ার করার জন্য আসলে অনেক ক্ষেত্রে 6 মান্থ, 1 ইয়ার বা সামটাইমস যেটা 1.5 ইয়ার্স এর মতো সময় লেগে যেতে পারে। সো আমরা এই বিষয়টা জেনে এবং প্রপারলি সেরকম মাইন্ডসেট নিয়ে আমরা এখানে আসবো, তাহলে কি হবে যে 3 মাস, 4 মাস বা 6 মাস পরে আমরা হতাশ হয়ে যাবো না এবং ফ্রিল্যান্সিংটা ছেড়ে দিব না। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া রাখবেন এবং ইনশাল্লাহ আমাদের সাথে থাকবেন এবং আমাদের এই কমিউনিটিতে ফ্রিল্যান্স মানে গো ফ্রিল্যান্সার ফ্রিল্যান্সিং কমিউনিটি অ্যাক্টিভ থাকবেন এবং আপনাদের যে কোনো ধরনের প্রশ্ন আপনার ফ্রিল্যান্সিং রিলেটেড বা ফাইবারে হোক বা সেটা আপওয়ার্কে হোক বা পিপল পাওয়ার আওয়ারে হোক, যে কোনো ধরনের প্রশ্ন আপনারা আমাদের কমিটিতে করতে পারেন এবং আমরা আমাদের যারা কমিটি মেম্বার আছি বা কমিটি লিডার আছি, আমরা সর্বোচ্চ চেষ্টা করবো সেই কোশ্চেনের আনসার দেওয়ার, আপনাদের বা সাপোর্ট দেওয়ার। এবং ইনশাল্লাহ নেক্সট লাইভে আবার দেখা হচ্ছে। ঠিক ততদিন মধ্যে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।